আচ্ছা, রবি মহারাশির পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর থেকে আমরা জ্ঞান বিচার করি, জ্ঞান, তাই না? পঞ্চম ঘর থেকে আমরা জ্ঞান বিচার করি হ্যাঁ, এডুকেশন। এবং এইখানকার জ্ঞান, অর্থাৎ রবি পঞ্চম ঘরের অধিপতি মহারাশির, তাই না? তাহলে রবি থেকে আমরা কি বিচার করি? আত্মা। রবি থেকে আমরা আত্মা বিচার করি, আর পঞ্চম ঘর থেকে আমরা জ্ঞান বিচার করি। তাহলে আমরা দুটোকে যদি যুক্ত করি তাহলে কি কথা হবে? আত্মজ্ঞান। আত্মজ্ঞান। অর্থাৎ আত্মজ্ঞানের প্রয়োগ কখন হয় জানো? আত্মজ্ঞানের প্রয়োগ হচ্ছে তখন হয় যখন আমার ভেতর থেকে কোনো জিনিসের প্রতি চাহিদা বা আকর্ষণ বাড়ে। যেই আকর্ষণের পেছনে আমার কোনো বুদ্ধি এবং বিবেক কাজ করে না, সেইটাকে বলা হয় আত্মজ্ঞান। এবং এই আত্মজ্ঞানের সঙ্গে অনেকটা স্পিরিচুয়ালিটি কানেক্টেড। কি বললাম? স্পিরিচুয়ালিটি অনেকটা কানেক্টেড। আত্মজ্ঞান কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। আত্মজ্ঞান জাগ্রত হওয়াটা একটা যোগের ব্যাপার, একটা সময়ের ব্যাপার, অনেকটা দিনের ব্যাপার। এবং এই আত্মজ্ঞান যখন জেগে যায়, তখন একজন মানুষ অনেক সময় দেখা যায় যে, বিশেষ করে এগুলো সাধুদের মধ্যে বেশি দেখা যায়। অনেক সাধু বা অনেক ন্যাচারাল লোকের মধ্যেও দেখতে পাওয়া যায় যে অনেক সাধুরা বলে যে আমি তো জব করতে করতে মা তারাকে সামনে দেখতে পেলাম। বলে না এরকম কথা? আমাদের এইদিকে অনেকেও বলে। এই দেখতে পাইনি, কিন্তু একটু আত্ম উপলব্ধি করতে পেরেছে। তার আত্মজ্ঞান বলছে যেন সে আমার পাশেই আছে। কি বলো? তো এই ব্যাপারটা কোনো ন্যাচারাল ব্যাপার নয়। তাই এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে রবি সেই জ্ঞানকে নির্দেশ করে থাকে যেই জ্ঞানের মাধ্যমে কিছু সৃষ্টি করা যায়। রবি সেই জ্ঞানকে নির্দেশ করে থাকে যেই জ্ঞানের মাধ্যমে কিছু সৃষ্টি করা যায়, কিন্তু সেই সৃষ্টির পেছনে না কোনো অর্থ, না কোনো লোভ, না কোনো চাহিদা থাকে। বুঝতে পারা গেল? রবি সেই আত্মজ্ঞানকে নির্দেশ করে যেই জ্ঞানের মাধ্যমে কিছু সৃষ্টি করা যায়, কিন্তু সেই সৃষ্টির পেছনে না আমার লোভ, না আমার অর্থ, না আমার চাহিদা থাকবে। বোঝা গেল? তাহলে খুব কমপ্লিকেটেড ব্যাপার যে এরকম জ্ঞান আমি কোথায় প্রয়োগ করব? যেই জ্ঞানের মধ্যে চাহিদা নেই, লোভ নেই, অর্থ নেই, এরকম জ্ঞানকে পাওয়া খুব টাফ, তাই না? তো এইরকম জ্ঞান প্রাপ্তি করার জন্য আগেকার যুগে বহু গুরুকুলে, যারা গুরুকুলে পড়াশোনা করত, সেই সমস্ত ছাত্রছাত্রীরা বলতো যে আমি সর্বদাই গুরুর সেবা করি, কিন্তু গুরুর কাছে কিছু চাই না। হুম। গুরু আমাকে যা বলে আমি সেই কাজটাই করে দিই, কিন্তু তার পেছনে আমার কিন্তু কোনো মানে লোভ নেই, কোনো চাহিদা নেই। গুরু কত পয়সা দিল না দিল এইসব আমি কিছু ভ্রুক্ষেপ করি না। আমি শুধুমাত্র আমার জ্ঞান প্রাপ্তির জন্য সময়টা দিই। আগেকার যুগে গুরুকুলেরা বলতো এরকম। এই যে শুদ্ধ জ্ঞান নেওয়া, এই জ্ঞানটাকে বলা হয় নিঃস্বার্থ জ্ঞান নেওয়া। এই জ্ঞানকে নির্দেশ করে রবি। বোঝা গেল? এইবারে রবি নির্দেশ করে পঞ্চম ভাবকে। পঞ্চম ভাবের কারক গ্রহ মহারাশির পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব জন্মের ভাব। পূর্ব জন্মের সাথে আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা জড়িত আছে, তাই না? হুম। পূর্ব জন্মের সাথে আমাদের আহ, আমাদের পূর্ব জন্মের সাথে আমাদের পূর্বপুরুষদের, পূর্বপুরুষরা জড়িত নেই, পূর্বপুরুষদের মানে পাপ পুণ্য অনেকটা জড়িত আছে আমার পূর্বজন্মের সাথে, তাই না? তাহলে এখানে দুটো কথা হলো, পূর্বজন্মের পাপ পুণ্য বা পূর্বজন্ম তুমি কি ছিলে আগে, পূর্বজন্মে তুমি কি ছিলে, ঠিক আছে? সেইখান থেকে অর্থাৎ তোমার জন্মছকের রবিকে যদি ভালো করে বুঝতে পারি, মানে বুঝতে চাই, তাহলে সেটা পাবো যে পূর্বজন্মের কর্মফল থেকে রবিটা তোমার কাছে আসছে। বোঝা গেল? পূর্বজন্মের কর্মফল থেকে রবি তোমার কাছে আসছে, কারণ রবি পঞ্চম ভাবের কারক গ্রহ বললাম, মানে কারক গ্রহ নয়, পঞ্চম ভাবের অধিপতি। এবং রবি যেহেতু পঞ্চম ঘরের অধিপতি, এই জন্য রবি থেকে আমরা পিতা বিচার করি। এবং পিতার পিতা, তার পিতা, তার পিতা, মানে আমার পেছনের 7 জন্ম,
যে তর্পণ করার সময় 7 জন্মের মানে পূর্বপুরুষদেরকে জল দেওয়া হয়। এই যে 7টি জন্ম, এই 7টি পূর্বপুরুষ, পেছনের 7টি পূর্বপুরুষকে রবি ইন্ডিকেশন দেয়। যখন আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিছুটা আগে এগোবো, তখন আমরা দেখতে পাবো যে বলা হয় দাদুকে রাহু কন্ট্রোল করে। দাদুকে রাহু, রাহু দাদুকে কন্ট্রোল করে বা ঠাকুরদাকে কন্ট্রোল করে। ঠিক আছে? কিন্তু আমরা এই কন্ট্রোলের পেছনে রাহুকে নেব, এর পেছনে একটুখানি বুঝতে হবে যে কখন কোন জায়গাটা রাহুকে নেব। আসলে কিন্তু এই দাদুকে বা দাদুর দাদুকে নির্দেশ করে রবি। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমাদের পূর্বজন্ম, আমাদের আগের জন্ম সম্পর্কে আমরা জানি না, মনে করা যাক, তাই না? আমরা এই জন্মে রবিকে যদি বুঝতে পারি, তাহলে আমরা জ্যোতিষ করে খেতে পারবো। বোঝা গেল? প্রথমে আমাদেরকে জানতে হবে যে রবিকে মেষ রাশির মধ্যে উচ্চস্থ করা হয়েছে। রবিকে মেষ রাশির মধ্যে উচ্চস্থ করা হয়েছে, আর তুলা রাশির মধ্যে নিচস্থ করা হয়েছে, তাই না? রবিকে মেষ রাশির মধ্যে উচ্চস্থ করা হয়েছে এবং তুলা রাশির মধ্যে নিচস্থ করা হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে রবিকে কেন মেষ রাশির মধ্যে উচ্চস্থ করা হয়েছে। রবিকে কি কারণে মেষ রাশির মধ্যে উচ্চস্থ করা হলো? তুমি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো বিষয়গুলো? এবারে বিষয় হলো, রবি হলো আত্মার কারক গ্রহ, তাই না? রবি হলো কিসের কারক? আত্মার কারক গ্রহ। আত্মার প্রধান কাজ, আত্মার প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা, এবং আত্মার প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা। এবারে সাধারণ কথা, আমাদেরকে সুষ্ঠু জ্ঞান দিতে পারে কে? আমাদের মস্তক। আমাদের মস্তক আমাদেরকে সুস্থ জ্ঞান দিতে পারে। আমাদের মাথা যদি চায় তাহলেই আমরা সুস্থ জ্ঞান নিতে পারবো। আমাদের মাথা যদি চায় আমরা অসুস্থ জ্ঞান নেব, তাই না? তো এক আত্মার, আত্মার কারক গ্রহ, আত্মার প্রধান বৈশিষ্ট্য হলো বা প্রধান বিষয় হলো আত্মার জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান আমাদেরকে কে দিতে পারে? মস্তিষ্ক। এবারে একটা কথা রাখতে হবে, মস্তিষ্কের জায়গা কোনটি? মহারাশির প্রথম রাশি মেষ। তাহলে মেষের ঘরের মধ্যে রবিকে যদি দেওয়া হয়, তাহলে রবি সব থেকে ভালো এই আত্মার জ্ঞানকে নিতে পারবে। তাহলে মস্তকের স্থানে বসে গেছে। এইবার এই জন্য মুনি ঋষিরা দেখলেন, রবিকে যদি এই ঘরটার মধ্যে দেওয়া হয়, যেই ঘরটার মধ্যে মস্তক রয়েছে, মস্তকের জায়গায় যদি রবিকে দেওয়া হয়, তাহলে সেই মস্তকের মাধ্যমে রবি বহু জ্ঞান নিতে পারবে। তাহলে এখানটা রবি সব থেকে বেশি কম, মানে সব থেকে বেশি স্যাটিসফাই হবে। তো এই কারণে কিন্তু ওই জায়গাটা রবিকে দেওয়া হয়েছে। রবি ওখানটায় সব থেকে ভালো ফল দেবে, মানে সব থেকে খুশিতে থাকবে। ভালো ফল দেবে না, খুশিতে থাকবে। আবার আবার যদি দেখা হয় তুলা রাশি, তুলা রাশিতে রবি নিচস্থ হয়। তুলা রাশি মহারাশির সপ্তমতম রাশি, মহারাশির সপ্তম রাশি তুলা। তাহলে তুলা রাশি হচ্ছে একটি গুপ্ত অঙ্গের স্থান। গুপ্ত অঙ্গের স্থান হচ্ছে তুলা রাশিটা। ঠিক আছে? তাহলে গুপ্ত অঙ্গের স্থানেতে জ্ঞানের কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে সব থেকে রবি বিরক্ত হয় ওই স্থানে গেলে পারে, মানে সব থেকে কমপ্লিকেটেড জায়গা রবির জন্য ওই মহারাশির সপ্তম স্থানটি হতে পারে, যেখানে জ্ঞানের এক ফোঁটাও ইঞ্চিও দরকার নেই। বোঝা গেল? তাহলে ওই জায়গাটা রবি সব থেকে নেগেটিভ বলে মনে করে, তাহলে ওই জায়গাটা রবিকে নিচস্থ করে দেওয়া হলো। বোঝা গেল? তাহলে রবির প্রধান কাজ হলো, রবি হলো আত্মা,
আত্মার প্রধান বৈশিষ্ট্য হলো জ্ঞানকে অর্জন করা, এবং সেই জ্ঞানকে প্রাপ্তি করতে গেলে সহযোগিতা নিতে হবে মস্তকের। তাই রবিকে যদি সেই মস্তক মানে মেষ রাশির ঘরতে দিয়ে দেওয়া হয়, তাহলে রবি সব থেকে বেশি স্যাটিসফাই হয়ে যায়। মানে আমি আমার কাজটা খুব ভালোভাবে করতে পারবো, কারণ মস্তকের জায়গায় চলে এসেছি। তাহলে এইখানটা রবি উচ্চস্থ হয়ে গেল। আবার রবি তুলারাশির মধ্যে সব থেকে কমপ্লিকেটেড জায়গা রবির জন্য, কারণ তুলারাশি একটি গুপ্ত অঙ্গের স্থান, এবং গুপ্ত অঙ্গের মধ্যে জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তাই রবিকে ওখানটা দেওয়া হয়েছে, রবি ওখানটা নিচস্থ হয়ে যায়। মানে ওখানটা রবি সব থেকে কমপ্লিকেটেড মনে করে নিজেকে। বোঝা গেল? এবার রবিকে কেন উচ্চস্থ করা হয়েছে নিচস্থ করা হয়েছে বোঝা গেল কিছুটা? বুঝতে পারলেন সরলদা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন। অবশ্যই স্যার। আচ্ছা, রবি হলো একটি নৈসর্গিক অশুভ গ্রহ। এই রে ভাই বোন। রবি হলো একটি নৈসর্গিক অশুভ গ্রহ। অশুভ গ্রহ। কিন্তু রবির মধ্যে অনেক শুভত্ব লুকিয়ে আছে। রবির মধ্যে অনেক শুভত্ব লুকিয়ে আছে, তাই না? এখন ধরুন, মনে করা যাক, একটা উদাহরণ দিচ্ছি। আপনার বন্ধু যে আপনার পেছনে সারাক্ষণ খিচির খিচির করে, এবং এই খিচির খিচিরি করে সে আপনাকে বলতে চায় যে তুই নিজেকে শুধরা, তুই নিজেকে ভালো কর, তুই বেশি কেন খরচা করছিস, অগ্রম বগ্রম এই ধরনের কথা, মানে যাতে আপনার ডেভেলপমেন্ট হয়। কে ফোন করছে একটু দেখি। হ্যালো। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। যে কোনো ভিডিওর যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আগরপাড়া, আগরপাড়া। ও দেখুন ওখানে। না 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 না, এটা তো বলতে পারবো না, ডেসক্রিপশন বক্সে ঠিকানা লেখা রয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে রবি। আচ্ছা, কোথায় গেল সরোজ, আবার চলে গেল। না স্যার, যাইনি স্যার। না স্যার, আছি আছি। আচ্ছা, তাহলে একটা বন্ধু আছে, যেই বন্ধুটা আপনার ডেভেলপমেন্টের জন্য আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন উম, ভাবে সারাক্ষণ খিচির খিচির করে যাচ্ছে, এবং তার মূল বক্তব্য হচ্ছে যাতে আপনার উন্নতি হয়, যাতে আপনি বেকার খরচা না করেন, যাতে আপনি ভালোভাবে উন্নতি করতে পারেন। কারণ সে মনে করছে যে এ অনেক খরচা করছে, অনেক বেকার বেকার টাকা উড়াচ্ছে। তাহলে আমরা প্রথম নজরে বলতে পারি, তোর আমি ওর কাছে গেলে পারি, ও আমার কাছে খিচখিচ করে, ঠিক আছে। হুম, কিন্তু যদি আমরা ভালো করে বুঝে বলি, তাহলে কিন্তু একদিকে দেখবো সে কিন্তু আমার ভালোর জন্যই বলছে, হ্যাঁ তাই না? হ্যাঁ বলতে পারলেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালো করে বুঝুন, এই বিষয় বুঝেছে হুম, কি? আর একবার বলুন স্যার। ঘুমাচ্ছিল বা এইসব করে জ্যোতিষ হয়? জ্যোতিষ হতে গেলে একদম তরতাজা হতে হবে। ধরুন একটা বন্ধু রয়েছে, বন্ধুটা আপনার পেছনে খিচখিচ করে, আপনাকে বলে তুই কেন বেকার বেকার এত পয়সা নষ্ট করছিস, এত পয়সা উড়াচ্ছিস, কি দরকার, দুটো পয়সা রেখে দে, ভবিষ্যতে তোর কাজে লাগবে। এইসব সারাক্ষণ বলতেই থাকে। আপনি বললেন ভাই একটা চা দে তো দোকানদারকে, সে চা খেতে খেতে এত ডায়লগ শুরু করলো, মনে হয় দূর এখান থেকে যেতে পারলে বাঁচি। ঠিক আছে, তাহলে প্রথম নজরে আমরা কি বলবো? যে এই বন্ধুটার কাছে গেলে পারেই ডায়লগ আর ডায়লগ। কিন্তু পরবর্তী সময় আমরা ভেবে যদি বলি, তাহলে বলবো কি এই বন্ধুটা কিন্তু আমার ভালোর জন্যই বলছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, 20 তারিখের পরে। হুম, একদম একদম ঠিক আছে।
তখনই বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবারে। আচ্ছা, যাই হোক, লিখে রাখ। তাহলে এরকম হচ্ছে রবি, অর্থাৎ একে তো নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু শতগুণী, মানে এর মধ্যে কিছু গুণ আছে। ঠিক আছে? তাহলে এরকম যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যাপারটাকে বিচার করি জ্যোতিষের আঙ্গিকে, তাহলে বিষয়টি কেমন হবে? মনে করা যাক কারুর কোনো ছেলের সপ্তম স্থানে রবি রয়েছে, তাহলে তার ওয়াইফকে ইন্ডিকেশন করছে রবি, তাই না? সপ্তম স্থান মানে ওয়াইফের ঘর, ওয়াইফকে ইন্ডিকেশন করছে রবি। তাহলে রবি হচ্ছে কি নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু শতগুণী। তাহলে তার ওয়াইফের নেচার কেমন হবে? তার ওয়াইফের নেচার হয়ে যাবে, সেই ওয়াইফ কিন্তু বারবার সেই ছেলেটাকে বিভিন্ন কথা বলবে চিল্লিয়ে চিল্লিয়ে। রবির এটা ন্যাচারাল স্বভাব, চিল্লিয়ে চিল্লিয়ে। এবং যখনই ছেলেটার সঙ্গে দেখা হবে, মানে যার বউ, সেই তার সঙ্গে যখনই দেখা হবে তার বউ তাকে বলবে যে তুমি এই কাজটা কেন করলে না, তুমি এই কাজটা এই করলে না কেন, এই তো বিভিন্ন কাজের ব্যাপার বা বিভিন্ন চেল্লামিল্লি কথা, যেটা শুনে ছেলেটা কিন্তু খুব ডিপ্রেস হয়ে যাবে যে ভাই কি বলবো, যখনই আমার বউয়ের কাছে যাই আমার বউ ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর চালু করে দেয়, টেকা যাচ্ছে না আমার বউয়ের সঙ্গে। হ্যাঁ, কিন্তু যদি আমরা পারফেক্টলি ব্যাপারটাকে দেখি, ব্যাপারটাকে বুঝি, তাহলে তার বউ কিন্তু তাকে শুধরাতে বলছে, তার বউ কিন্তু তাকে শুধরাতে বলছে। ঠিক আছে, কি বললাম? হুম, তার বউ কিন্তু বিভিন্ন উপদেশ দিচ্ছে যে তুমি এরকম করে করো না, ওরকম করে করো, এইটা করো না, ওইটা করো, এরকম করে বলতে চাই চলবো, কিন্তু সবটাই বলছে চিল্লাচিল্লি করে, আগ্রাসী মনোভাব থেকে। ঠিক আছে? এইটার হলো কি রবি নৈসর্গিক অশুভ গ্রহ, মানে আমার বউ অশুভ একটি, মানে সারাক্ষণ খিচির খিচির করে, কিন্তু শতগুণী মানে সমস্ত আমাকে ভালো করতে চাইছে। এইবার যেই মানুষটা মনে করবে যে এ তো বেকার বেকার চেল্লাচ্ছে খালি উল্টো পাল্টা, আমি আমার কি কোনো জ্ঞান নেই, খালি চেল্লে যাচ্ছে, এরকম যদি মনে করে, ডিভোর্স। আর যে মনে করে না আমার বউ তো ভালোর জন্য বলছে, তার ডিভোর্স হবে না, টিকে যাবে। বোঝা গেল? কোথায় কেমন ভাবে কাজে লাগাবেন? বোঝা গেল? হ্যাঁ স্যার। রবি সর্বদা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানের মধ্যে শুভ ফল দিয়ে থাকে, বা রবি নিজেও শক্তিশালী হয়ে যায়। তৃতীয় মানে লগ্নের তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর, একাদশ ঘর, এই সমস্ত ঘরের মধ্যে রবি বলশালী হয়ে থাকে, মানে রবি নিজেকে শক্তিশালী করে ফেলতে পারে এবং এই ঘরগুলোরও ভালো ফল দেয়। কিন্তু রবি যদি সপ্তমে থাকে, সপ্তম কি বললাম, হুম, তাহলে যেখানে যেখানে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ছাড়া অন্যান্য ঘরেতে রবির আগ্রাসী মনোভাব তৈরি হয়। বোঝা গেল? তাহলে হুম, সপ্তম স্থানের মধ্যে ছিল, তাহলে শতগুণী নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু সপ্তম স্থান তো তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশের মধ্যে নয়, তাহলে ওই স্থানটার মধ্যে আগ্রাসী মনোভাব আসবে। কিন্তু বলছে কিন্তু এইটা করো, ওইটা করো, সেইটা করো, হ্যান করলে ভালো হবে, ত্যান করলে ভালো হবে বলছে, কিন্তু সবটাই আগ্রাসী মনোভাব থেকে বলছে। এবার এইরকম লোককে লোক পছন্দ করছে না, এরকম মেয়েকে। হুম, বোঝা গেল? তখন তৈরি হচ্ছে ডিভোর্সের মতো প্রবলেম। এই কারণে বলা হয় রবি একটি বিচ্ছেদকারী প্ল্যানেট। রবি একটি বিচ্ছেদকারী প্ল্যানেট, অর্থাৎ বিচ্ছেদ করিয়ে দেয়। কি কারণে করিয়ে দেয়? বোঝা গেল যে রবির আগ্রাসী মনোভাব। আগ্রাসী মনোভাব মানে এটা কি আগে বুঝতে হবে। আগ্রাসী মনোভাব মানে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা এবং আমি যেটা বলছি ওটাই ঠিক, ওটাই করতে হবে, এই ধরনের কথা বলা, এটাকে মিলিয়ে বলা হচ্ছে আগ্রাসী মনোভাব। বোঝা গেল? আগ্রাসী মনোভাব মানে কি? একে তো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা এবং আমি যেটা বলছি ওটাই ঠিক বা ওটাই তোমাকে করতে হবে,
এটা হচ্ছে আগ্রাসী মনোভাবের মেন মানে এটা আর কি। বোঝা গেল? তাহলে এবারে খেয়াল রাখতে হবে, রবি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ স্থানে তো ভালো ফল দেয় বা শক্তিশালী হয়, কিন্তু রবি পঞ্চম অথবা নবম স্থানে যদি থাকে তাহলে রবি মধ্যম আকারের ফল দেয়, মানে না ভালো না খারাপ। কি বললাম? রবি যদি পঞ্চম এবং নবম স্থানের মধ্যে থাকে তাহলে রবি মধ্যম আকারের ফল দেয়, ভালোও নয় খারাপও নয়। কারণ কি? রবি পূর্বজন্মকে নির্দেশ করে, তাই না? আর পঞ্চম ভাব নবম ভাব এই দুটো ঘর হচ্ছে পূর্বজন্ম এবং জ্ঞানের সঙ্গে কানেক্টেড, তাই না? তাহলে হুম, এখানকার মধ্যে রবি যদি চলে যায় তাহলে রবি কিন্তু অতটা নিজেকে খারাপ বলে মনে করে না। বোঝা গেল? আচ্ছা, রবি যদি বৃহস্পতির সঙ্গে থাকে, রবি যদি বৃহস্পতির সঙ্গে থাকে, রবির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতি যদি রবিকে দেখে, তাহলে রবি বলশালী হয়ে যায় বা শক্তিশালী বলে নিজেকে মনে করে। কি বললাম? বোঝা গেল? আচ্ছা স্যার, যে ঘরেই থাকুক। যে ঘরেই থাকো আচ্ছা। রবি, হ্যাঁ, তৃতীয় ষষ্ঠ দশম একাদশ কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, রবি যদি এই ঘরগুলোই থাকে এবং হুম, বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে রবি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর রবি যদি অন্য ঘরে থাকে তাহলে অন্য হুম, ঘরে পীড়িত হয়ে গেছিল, হুম, কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়াতে রবি শক্তিশালী হলো। সেটাই কিন্তু প্রথম থেকে ভালো ফল পাবে না, লাস্টের দিকে ভালো ফল পাবে। আচ্ছা। বোঝা গেল? হুম, তাহলে রবির ওপর যদি বৃহস্পতির কোনো প্রভাব আসে, মানে বৃহস্পতির সঙ্গে রবি আছে, অথবা বৃহস্পতি রবিকে দেখছে, অথবা বৃহস্পতি আর রবি সমসপ্তমে আছে, মানে রবিও বৃহস্পতিকে দেখছে বৃহস্পতিও রবিকে দেখছে, তাহলে কিন্তু রবি সর্বদা শক্তিশালী হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কি কি বললাম? হ্যাঁ, কি হলো তোর? কি হলো, সমর হয়ে যাচ্ছিস তো? এ তো সমরের জায়গায় চলে যাচ্ছিস আস্তে আস্তে করে। ক্লাসটা কি হলো বললাম? বাইরে কেন আছিস? তো কোথায় এখন? কোথায় এখন? তাড়াতাড়ি এসে জয়েন কর। আচ্ছা, যাই হোক, তাহলে রবির ওপর কি বললাম, রবির ওপর বৃহস্পতি যদি দৃষ্টি পড়ে, রবি বৃহস্পতি সমসপ্তমে থাকে বা রবি বৃহস্পতি একসাথে থাকে, তাহলে রবি নিজেকে শক্তিশালী বলে মনে করে। এবং রবি নিজেকে শক্তিশালী বলে মনে করে এবং যেই সমস্ত কাজ, যেই সমস্ত কাজের পেছনে চেষ্টা এবং শৃঙ্খলা বোধের মাধ্যমে যে কাজটি সম্পূর্ণ করতে হয়, কি বললাম, যে কাজটির মধ্যে চেষ্টা করে করে এবং শৃঙ্খলা বোধের মাধ্যমে সফলতা প্রাপ্তি করা যায়, সেই ব্যাপারটা ভালো হয় যদি বৃহস্পতির সঙ্গে কানেক্ট হয়ে যায়, রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক তৈরি হয়। তাহলে সেইখানকার রবি, রবি তো সর্বদা সফলতা দেয়, তাহলে সেই সফলতার মধ্যে কি হবে, চেষ্টা হবে, আর তার সঙ্গে সঙ্গে সুন্দর জ্ঞান প্রয়োগের ব্যাপারটা থাকবে এবং তার মধ্যে একটা শৃঙ্খলা বোধ থাকবে। বোঝা গেল? স্যার স্যার, একটা প্রশ্ন করবো? হ্যালো। হ্যাঁ, বলো। আচ্ছা, এই যদি রবি, আপনি বললেন যে একাদশ স্থানে থাকলেও বলশালী হবে বৃহস্পতির সাথে থাকলে, হ্যাঁ,
কিন্তু যদি স্যার এটা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তো মারক হয়ে গেছে, যদি উচ্চস্থ থাকে এবং রবি এবং বৃহস্পতি যদি ওই ঘরে থাকে তখন কি হবে স্যার? মারাত্মক ফল দেবে। মারক ফল দেবে? হ্যাঁ, মানে রবি কি তখন পাওয়ারটা কি লেস হবে না স্যার, বৃহস্পতি পাওয়ারটা পাই হবে? শক্তিশালী হবে। একটা কথা ভালো হ্যাঁ, করে বলুন, হ্যাঁ, কথাটাকে বুঝুন। হ্যাঁ। শক্তিশালী হবে, শক্তিশালী হবে এবং শক্তিশালী অথবা বলশালী হবে। হুম। কথাটা ভালো করে বুঝুন, শক্তিশালী অথবা বলশালী হবে। তাহলে এটা যদি শুভ প্রভাবে থাকে তাহলে শুভভাবে বলশালী হবে, এটা যদি অশুভ প্রভাবে থাকে তাহলে অশুভভাবে বলশালী হয়ে যাবে। মানে কর্কটের ঘরে আছে, বৃহস্পতি তো ওই জায়গাতে উচ্চস্থ, হুম। আর রবি ওখানে চলে এসছে একাদশ স্থান। হ্যাঁ, মানে হ্যাঁ, এইখানটা তো বুঝতে হবে, এখন অনেক বাকি রয়েছে এখন পড়াশোনা, এখন এক লাইন পড়ে হবে না তো, এখন আস্তে আস্তে শিখুন ধৈর্য ধরে ধরে। মারক গ্রহ যদি কাউকে দেখে ছাড়বে না সে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে রবি যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায় হুম, তাহলে পারে রবি চাইবে সফলতা, আর হুম। বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাবার জন্য সেই মানুষটা কিন্তু জ্ঞানের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে সফলতা অর্জন করার চেষ্টা করবে। বোঝা গেল? আবার রবি যদি মঙ্গলের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়, মানে মঙ্গলের সঙ্গে বসে রয়েছে, মঙ্গল দেখছে, মানে সমসপ্তমে অথবা মঙ্গল দেখছে, তাহলেও রবি বলশালী হয়ে যায়। বৃহস্পতির সঙ্গে যদি এরকম সম্পর্ক করে তাও বলশালী হয় বৃহস্পতি দেখলে, আবার মঙ্গল দেখলে রবি বলশালী হয়ে যায়। কিন্তু মঙ্গল দেখলে পারে একটি পার্থক্য হয়, সেটা হচ্ছে কি, সেই জাতক সফল হতে চায়, সফল হতে চায় কি করে? লড়াই করে নিজেকে সফলতা অর্জন করার চেষ্টা। লড়াই করে, লড়াই মানে চেষ্টা করে নয়, কিন্তু লড়াই, এই লড়াইটা মানে চেষ্টার লড়াই নয়, মানে প্রচুর চেষ্টা করছে তার জন্য লড়াইয়ের জীবন হয়ে গেছে এরকম নয়। লড়াই মানে আমাকে করতে হবে, আমি যাব আগে। কি বললাম বুঝতে পারা গেল? আমার এটা চাই, এই সব অ্যাগ্রেসিভ লড়াই ভাব, করে। অ্যাগ্রেসিভ ভাব। হ্যাঁ, রবি যদি মঙ্গলের সঙ্গে কানেক্ট হয় তাহলে পারে কিন্তু এই রকম লড়াই করে বড় হওয়ার চেষ্টা, সর্বদা সঠিক পথ অবলম্বন করে বড় না হতে পারে সে, কিন্তু বড় হবে সে, এরকম মানসিকতা রেখেছে। বোঝা গেল? মানে মনে করলো কি, রবি যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে একজন মানুষ মনে করলো আমি পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে আমি একটি ভালো চাকরি করব এবং নিজেকে জীবনে সফল বানাবো। হলো, এটা রবি বৃহস্পতি। আর রবি মঙ্গল, সে মনে করলো কি, এত জ্ঞানটা নিয়ে পড়াশোনা করে চাকরি করে কি লাভ, আমি কোনো নেতার পায়ে তেল মাখাই, ঠিক আছে, সেই নেতা যদি আমাকে ছুটকো ছাটকো আশীর্বাদ করে দেয় তবু আমি বড় জায়গায় চলে যাব। এই যে মেন্টালিটি, এটা মঙ্গলের সঙ্গে হচ্ছে। বোঝা গেল পার্থক্যটা? তাহলে এইখানটা এরকম করে বুঝতে হবে, রবির সঙ্গে বৃহস্পতি থাকলে পারে একটা অন্য, আর মঙ্গল থাকলে পারে একটা অন্য। দুটোই কিন্তু বড় হতে চাইছে, কিন্তু একজন জ্ঞানের মাধ্যমে বড় হতে চাইছে, কিছু নিজেকে তৈরি করে, আর একজন মনে করছে আমার জ্ঞান ফ্যান অত কিছু লাগবে না, আমি যা হোক করে বড় জায়গায় পৌঁছে যদি যাই তাহলেই অনেক। বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, রবি যদি কোনো জন্মছকের মধ্যে, রবি যদি কোনো জন্মছকের মধ্যে বলশালী হয়ে যায় বা শক্তিশালী হয়ে যায় তাহলে সেই জাতক উচ্চ পদে আসীন হতে পারে। হুম, রবি যদি কারুর জন্মছকের মধ্যে বলশালী হয়ে যায় বা শক্তিশালী হয়ে যায় তাহলে সে উচ্চ পদে আসীন হতে পারে। বোঝা গেল? এবং রবি যদি বলশালী হয়ে যায় বা শক্তিশালী হয়ে যায় তাহলে সে সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তি হয়। কি হয়? প্রভাবশালী ব্যক্তি। প্রভাবশালী ব্যক্তি কাকে বলে? যে যার প্রভাবে
যার প্রভাবে অন্য রোগরা অন্য লোকেরা যার প্রভাবে অন্য লোকেরা প্রভাবিত হয়। প্রভাবশালী মানে সর্বদা কিন্তু নেতা মন্ত্রী নয়। প্রভাবশালী মানে হচ্ছে যার প্রভাবে অন্য লোকেরা প্রভাবিত হয়, এরকম হয়ে যায়। রবি থেকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করি। রবি থেকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করি। তাহলে কোনো মানুষের জন্মছকের মধ্যে যদি রবি পীড়িত হয়ে যায়, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। হুম রবি শরীরের কয়েকটি অঙ্গকে নির্দেশ করে। একটি হচ্ছে হার্ট, একটি হচ্ছে মস্তক, একটি হচ্ছে চোখ। চোখ চোখ রবি যদি কোনোভাবে জন্মছকের মধ্যে পীড়িত হয়, তাহলে এই সমস্ত অঙ্গে প্রবলেম আসতে পারে। বোঝা গেল? হার্ট, মস্তক অথবা চোখ। এছাড়া পেশাগত দিক থেকে পেশাগত দিক থেকে রবি সরকারি চাকরিকে নির্দেশ করে। তাহলে কারুর জন্মছকের মধ্যে রবি যদি অতিরিক্ত পীড়িত হয়ে যায়, তাহলে তার সরকারি চাকরি হবার চান্স কমে যাবে। রবি চাকরির পদোন্নতিকে নির্দেশ করে। মানে সে যেই চাকরিই করুক না কেন, তার মধ্যে কি তার ডেভেলপমেন্ট আসবে, সেই চাকরি থেকে সে ডেভেলপ করতে পারবে, এটা কিন্তু রবি নির্দেশ করে। এছাড়াও যে কোনো কাজে এছাড়াও রবি প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগের অফিসার র্যাঙ্ককে নির্দেশ করে। প্রশাসনিক বিভাগ তো মঙ্গল কন্ট্রোল করে, মানে যারা মাঠের মধ্যে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, মানে এরকম কথা বলতে চাইছি। কিন্তু ওই যে প্রশাসনিক জায়গাটা রয়েছে, সেখানকার মধ্যে তো অফিসার র্যাঙ্কেও কিছু লোক আছে। তো সেই অফিসার র্যাঙ্কটাকে কিন্তু রবি নির্দেশ করে। রবি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা জড়িত রয়েছে, তারাও মোটামুটি রবির ক্যারেক্টার মানে রবি নির্দেশিত কাজ করছে। বোঝা গেল? এবারে যে সমস্ত মানুষরা কিছু ভালো কাজ করছে যে সমস্ত মানুষেরা কিছু ভালো কাজ করছে বা ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যে সমস্ত মানুষেরা কিছু ভালো কাজ করে নিজেকে বড় করার চেষ্টা করছে, কিছু ভালোভাবে কোনো জ্ঞান অর্জন করে নিজেকে বড় করার চেষ্টা করছে, সেই সমস্ত লোকদেরকে রবি নির্দেশ করে। বোঝা গেল? সবার বা নিজের সবার বা নিজের কোনো ভালো কাজের জন্য সবার জন্য বা নিজের জন্য কোনো ভালো কাজকে কমপ্লিট করার জন্য যে সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে, তাকে রবি নির্দেশ করে। বোঝা গেল? যে সমস্ত ব্যক্তিদের অল্প বোঝালেই বুঝে যায়, তাদেরকে রবি নির্দেশ করে। যে সমস্ত ব্যক্তিদের অল্প বোঝালেই সে বুঝে যায়, সেই সমস্ত ব্যক্তিদেরকে রবি নির্দেশ করে। আর যেই সমস্ত ব্যক্তিদেরকে বোঝালেও বোঝে না, তাদের মনে করবেন রবি খারাপ আছে। যেমন আমার ছেলে। বোঝা গেল? হ্যাঁ, যে সমস্ত লোক খুব সহজেই মানুষকে ক্ষমা করে দিতে পারে,
যে সমস্ত লোক খুব সহজেই মানুষকে ক্ষমা করে দিতে পারে, মনে করবেন সেই জাতকের রবি ভালো। আর যার রবি খারাপ, সে কোনোভাবেই মানুষকে ক্ষমা করতে পারে না। বোঝা গেল? রবি নির্দেশ করে রাজনীতিকে, রাজনীতি। রাজনীতি করে প্রথম একটা কথা খেয়াল রাখতে হবে, রাজনীতি যারা করে এদেরকে কিন্তু প্রধান রাহু, মানে কানেক্টেড, মানে রাহুর কাজ এটা কিন্তু, রাজনীতি করাটা। কিন্তু এমন কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা রাজনীতি করে কিছু ভালো কাজ করে লোককে দেখিয়ে দিতে চায়, কিছু ভালো কাজ লোকের সেবার জন্য করে দিতে চায়। সেটা আমার পাড়ার রাস্তা হোক, পাড়ার একটা ব্রিজ হোক, যে কোনো একটা ভালো কাজ করতে চায় আর কি, যাতে সবার মঙ্গল হয়, এই কাজটা এমন করতে চায়। এই রকম লোক যদি কেউ থাকে, তাহলে মনে রাখবেন কি সেই লোকটি রবি দ্বারা প্রভাবিত। বোঝা গেল? এরকম নয় কিন্তু যে আমি একটা স্কিম করে ব্রিজ বানিয়ে দিচ্ছি, লোকের ভালো হবে কিন্তু ওখান থেকে আমিও ঝাড়বো প্রচুর, সেই মেন্টালিটি নিয়ে ব্রিজটা বানাচ্ছি, এরকম নয়। মানে আমি রাজনীতি করছি, আমার ক্ষমতা আছে, আমি এই রাজনীতিকে ক্ষমতা ব্যবহার করে আমি একটি ভালো কাজ করে দেবো যাতে মানুষের উপকার হয়, এই মেন্টালিটি দিয়ে যে করছে সেইটা রবি দ্বারা প্রভাবিত। এরকম নয় যে আমি একটা ব্রিজ বানিয়ে দিলাম, আসলে আমার ব্রিজ বানাবার উদ্দেশ্যটা হচ্ছে কি আমি কতটা খেতে পারবো, মানে ওখান থেকে কতটা ঝাড়তে পারবো, এরকম নয়। দুদিন পরে ব্রিজ ভেঙে চলে গেল, এরকম নয়। মানে আমি নিঃস্বার্থভাবে কিন্তু লোকের ভালো করার জন্য করছি। এইগুলো এখন খুব কম দেখা যায়, এরকম রাজনৈতিক নেতা। যেই মানুষ শরীরের যত্ন নেয়, যেই মানুষ শরীরের যত্ন নেয়, সেই মানুষের সর্বদা মনে রাখবেন রবি ভালো। যেই মানুষ সর্বদা নিজের শরীরের যত্ন নেয়, সেই মানুষের রবি ভালো। যে সমস্ত মানুষ বিশেষ কোনো কাজে, যে সমস্ত মানুষ বিশেষ কোনো কাজে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পারে, মনে রাখবেন তাদের রবি ভালো। যে সমস্ত মানুষ বিশেষ কোনো কাজে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতে, মানে শ্রেষ্ঠ করে প্রমাণ করতে পারে, শ্রেষ্ঠ বলে, তো মনে রাখবেন কি তাদের রবি ভালো। রবি এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও রবি কিন্তু একটি বিচ্ছেদকারী গ্রহ। তাই রবি যেই ঘরেতে রয়েছে সেই ঘর থেকে যে রিলেশন বিচার করা হয়, রবি যেই ঘরে রয়েছে সেই ঘর থেকে যে রিলেশন বিচার করা হয়, যেমন সপ্তম স্থান থেকে আমার বিবাহ, পঞ্চম স্থান থেকে আমার সন্তান, নবম স্থান থেকে আমার পিতা, এই তো রিলেশন। রবি যেই স্থানে রয়েছে সেই স্থান থেকে যে রিলেশন বিচার করা হয়, সেই রিলেশনের সঙ্গে কোনো কারণে বিচ্ছেদ ঘটে, হয়তো সে ঝগড়া করে নিল আমার সাথে, বা হয়তো সে কোনো কারণে আমার থেকে দূরে চলে গেল, বোঝা গেল? এরকম ভাবে বিচ্ছেদ তৈরি করতে হয়। যে মানুষ, যে মানুষ অল্প সময়ের মধ্যে নিজের নামকে ফেমাস করে তুলতে পারে, সেটা হলো রবি। ঠিক আছে? এবং কোনো বিষয়কে কিরকম দৃষ্টিভঙ্গি থেকে মানুষ দেখছে, কোনো বিষয়কে কিরকম দৃষ্টিভঙ্গি থেকে মানুষ দেখছে, এইটাকেও বিচার করা হয় রবি।
রবি থেকে। মানে রবি যদি খারাপ থাকে একটা বিষয়কে একটা উল্টোপাল্টা দৃষ্টিভঙ্গি থেকে লোক দেখবে। আবার রবি যদি কারোর ভালো থাকে তাহলে সে একটা বিষয়কে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। বুঝতে পারা গেল? এই সমস্ত জিনিসগুলোকে রবি কন্ট্রোল করে। এটাই রবির শেষ কথা নয়, রবিকে নিয়ে আরো অনেক কিছু আছে। এবার এটা হলো রবির পরিচয়, যেগুলো বললাম সেগুলো হলো রবির পরিচয়। বোঝা গেল? এবারে রবিকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে রবি মানে হচ্ছে কি। রবি মানে হচ্ছে রাজা, তাই না? রবি মানে কি? রাজা। রাজা তো। আরে বলবেন তো। হ্যাঁ স্যার, রাজা। রাজা। রাজার কাজ কি? রাজ্য পরিচালনা করা। কি পরিচালনা করে? রাজ্য, প্রজাদের, প্রজাদের রাজ্য। হুম, রাজা পরিচালনা করে রাজ্যকে। আচ্ছা, রাজা কি কেউ কি কখনো দেখেছো? সিরিয়ালে দেখেছো? প্র্যাকটিক্যালে কেউ দেখেনি, আমিও দেখিনি। সিরিয়ালে কি দেখেছো রাজা? সিরিয়ালের মধ্যে কেমন বিষয়টা দেখেছো, রাজা কোথায় দাঁড়িয়ে আছে? সিংহাসনে হ্যাঁ, রাজা। সিংহাসনে বসে থাকতে দেখেছি। হ্যাঁ। সিংহাসনে বসে থাকতে দেখেছি স্যার সিরিয়ালে। আর তার সঙ্গে সঙ্গে কি কি দেখেছেন? তার সাথে সেনাবাহিনী থাকে, মন্ত্রীরা থাকে। রানী থাকে। আর কি দেখেছেন? বিশ্বজিৎ ঝিমিয়ে গেলে যে। না না, আছি তো। হ্যাঁ, ওই তো বিশ্বজিৎ বলো, রবিকে কি দেখেছো, মানে রাজাকে কি দেখেছো? ওই স্যার সিরিয়ালেই তো দেখেছি। কি সিরিয়ালে কি দেখিনি, দেখেছো ওটাই জিজ্ঞেস করছি, কেউ সিরিয়ালে দেখেছি সিরিয়ালে দেখেনি। রাজা, সিরিয়ালে দেখেছি যে রাজা বসে আছে সিংহাসনে, তার প্রজা বা মন্ত্রীদের নিয়ে বসে রয়েছে সামনে একটা বড় আসরের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এইগুলোই তো দেখেছি স্যার। আবার এছাড়া তো আর হ্যাঁ, কি দেখবো। ওটাই বলো, গুছিয়ে বলো, পরিষ্কার করে বলো। তারপর কি দেখেছো বলো। রাজা মাঝখানে থাকে আর বাকি যারা থাকে তারা রাজাকে পরামর্শ দেয় বিভিন্ন বিষয়। তাদের রাজার চেয়ার রাজার চেয়ারটি সবসময় উপরের দিকে থাকে, তার নিচে থাকে সমস্ত প্রজাদের। কি রাজা উপরে থাকে? রাজার চেয়ারটি সর্বদা উচ্চ স্থানে রাখে, রাজা সেখানেই বসে। তার নিচের চেয়ার গুলোতে মন্ত্রী প্রজারা থাকে। আচ্ছা, ডায়েরি শেষ হয়ে গেল। দুজন দু সাইডে থাকে হাওয়া করে। আর কি কি দেখেছো রাজার সম্পর্কে, দু চারটে বাক্য রচনা বলো। আর কি কি দেখেছো রাজাকে? আপনারা কি আগেকার যুগে সিরিয়াল ফিরিয়াল দেখেননি? আলিফ লায়লা হোক, বিক্রম বেতাল হোক, এসব? ও তো আহ, বৃষ্টি বৃষ্টি সব তখন ছোট ছিল, আপনি তো দেখার কথা। দেখেছি। দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি। তো আর কি কি দেখেছেন রাজাকে তাহলে? রাজাই যেটা বলবে। বলো কে বলো কে বলো। কে কার গলা পাচ্ছি? তার মুখটা কোথায়? মুখটা খোলো, মুখটা খোলো তোমরা। ভিডিওটা দাও। হ্যাঁ, এই যে দেখা গেছে। তোমার পার্টনার কোথায়, পার্টনার কোথায়? আমি নৈহাটি। নৈহাটি বড় মা? না না না, স্টেশনের কাছে আছি, এ বন্ধুরা বলবে। মেলায় ঘুরছে রে, মেলায় ঘুরছে দেখি ক্লাস হচ্ছে রে।
পার্টনার কোথায়? ধরনের সে যেটা মানে মনে করে যে সেটা করবে, সে সেটা তার সেই করেই ছাড়ে। মিডিয়ার এবং মতো কথা বলছে, সেই স্টার জলসা, এই এবিপি আনন্দ, যে মিডিয়া যেতে যেতে বলে না, এই হয়েছে ওই হয়েছে, আগুন লেগে গেছে, ঠিক আছে, আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, এরকম বলছে। একটা জায়গায় বসো, বসে বলো কি আপনারা বলুন, বলে আমি যাচ্ছে, শুনতেই পাচ্ছি না অর্ধেক কথা। বলো। যে রাজা স্বৈরাচারী ধরনের হয় সে কি যেটা বলবে, জোর, ভালো করে বলো। মানে রাজা সেটা করেই ছাড়ে। এটার জন্য সে কখনো কারোর পারমিশন বা নেওয়ার প্রয়োজন মনে করে না। তারপরে যদি কেউ রাজার বিরুদ্ধে যায়, তাহলে রাজা চেষ্টা করে কি যে তার বিরুদ্ধে গিয়ে তাকে সরিয়ে দেওয়া, হুম। প্রজাকে বাধ্য করে তার কথা। মানে সে যে নিয়মটা প্রজাদের জন্য করলো, সে কোনো কথা নেই। আচ্ছা, রবি থেকে আমরা রাজা বিচার করি। রবি থেকে আমরা রাজা বিচার করি। রাজা সাধারণভাবে দেখা যায়, রাজা একটি রাজ্যের মালিক বলা যেতে পারে, অনেকটা মালিকেরই মতো একটি রাজ্যের, এবং রাজ্যের সমস্ত দায়ভার রাজার উপরে থাকে। রাজার মধ্যে রয়েছে একটি আলাদা ঊর্জা ক্ষমতা। রাজা কিন্তু রাজসভার মধ্যে সবার কথা শোনে, কিন্তু কারুর কথায় নিজেকে নিয়ন্ত্রিত রাখে না। মানে সবার কথা শুনলো, সবার কথা শুনে নিজে যেটা মনে করলো সেই কাজটি সে করলো। যদি আমরা রাজাকে একটু ভালো করে দেখি, তাহলে রাজার চলন ফেরন, মানে রাজার চলাফেরার ভঙ্গি, রাজার ভাবনা চিন্তা করার ভঙ্গি আমরা একটু অন্যরকম ভাবে দেখতে পাবো। রাজসভার মধ্যে একটি রাজার পাশে অনেক রকম লোকরাই থাকেন। তার মধ্যে রাজার দৃষ্টি দুটি লোকের ওপরে খুব গুরুতরভাবে থাকে। একটি হলো কে, প্রধান সেনাপতি, এবং একটি হলো কে, প্রধান গুরু। এই দুজনের কথা রাজা কিন্তু খুব একটা ফেলতে পারে না। বোঝা গেল? প্রধান সেনাপতি এবং গুরু, অর্থাৎ আমরা যদি প্র্যাকটিক্যাল জ্যোতিষে আসি, মানে বিষয়টাকে প্র্যাকটিক্যাল দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি, এদের কথা রাজা ফেলতে পারে না। মঙ্গল মানে প্রধান সেনাপতি, আর প্রধান গুরু মানে হচ্ছে বৃহস্পতি। রাজা সবার উপদেশ নিয়ে রাজসভাটাকে চালালেও রাজা কিন্তু অনেক সিদ্ধান্তই নিজে নেয় রাজসভার ক্ষেত্রে। এবং রাজামশাই একটা এমন ধরনের লোক, যদি সে খুশি হয়ে যায় কারোর উপরে, রাজামশাইয়ের উপরে যদি কেউ খুশি হয়ে যায়, মানে রাজা যদি খুশি হয়ে যায় তার উপরে, তাহলে তাকে অনেক কিছু দিয়ে দিতে পারে। আবার তার উপর যদি খুশি না হয়, তাহলে তার গর্দন কেটে দিতেও পারে। তো এই সমস্ত ঘটনাকে নিয়ে আমরা আগেকার দিনে দেখতাম, রাজামশাই বলতেন যে আমার সামনে একটা নাচ করে দেখাও, আমার সামনে একটা কবিতা বলে দেখাও, আমার সামনে মানে তুমি যেটা করতে পারো সেটা করে দেখাও। এবং রাজার যদি সেটা ভালো লাগতো, তাহলে অটোমেটিক্যালি রাজা তাকে বিভিন্ন ভাবে সম্মানিত করতো, বিভিন্ন উপহার টুপহার দিত। আবার রাজা যদি মাথা গরম হয়ে যেত, মানে রাজার ভাল লাগেনি, মাথা গরম, তাহলে রাজা বলতো কি, এই একে নিয়ে যা জেলখানার মধ্যে ঢোকা, এর গর্দন কাটা যাবে, বলতো না? এরকম হতো। অর্থাৎ রাজা একটা মুডিয়ালি লোক। রাজার যদি খুশি হয়ে যায়, তাহলে রাজা সব দেবে।
আর রাজা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু গর্দন কেটে দেবে। এবার মনে করা যাক সরোজদার একটা উদাহরণ দিচ্ছি, বা বিশ্বজিতের তো বিয়ে হয়নি এখনো, বিশ্বজিৎকে নিয়ে উদাহরণ দিচ্ছি। বিশ্বজিতের সপ্তম ভাবের মধ্যে রবি রয়েছে, তাহলে রবিটা হচ্ছে কি রাজা, তাহলে রাজাটা হচ্ছে পাগলা টাইপের রাজা, মানে ওর বউটা হবে পাগলা টাইপের রাজা। মানে যদি খুশি হয়ে যায় তাহলে বিশ্বজিতের সঙ্গে খুব ভাব, আবার যদি বিশ্বজিৎ এমন কোনো কাজ করে যেটা ওর ভাল লাগছে না, তাহলে বিশ্বজিৎকে এমন বলবে, এমন কিছু বলবে যে বিশ্বজিৎকে কাঁদিয়ে দেবে। এখানে তো আর গর্দন কাটার ব্যাপারটা হবে না, তোকে কাঁদিয়ে দেবে। বোঝা গেল যে এটা আমরা হুম প্র্যাকটিক্যাল জ্যোতিষে কোথায় ইউজ করব। তো হুম রবি হচ্ছে এরকম ধরনের একটি লোক, যে রবির যদি খুশি হয়ে যায়, রবি, রবি মানে রাজা, যদি হুম খুশি হয়ে যায় তাহলে ও সব দিয়ে দেবে। আবার যদি রবি খুশি না হয় তাহলে 1 ইঞ্চি জিনিস তো দেবে না, উল্টে ওর থেকে সব নিয়ে নেওয়ার ধান্দা করবে। এটা রবির নেচার। আচ্ছা। এবার যখন আমরা পুরোনো দিনে দেখতাম রাজাকে, রাজা ঘোড়ায় করে রাজ্যে ঘুরতে বেরোতো, টকবক টকবক করে ঘুরতে বেরোতো ঘোড়ায় করে। হঠাৎ দেখলো রাজা একটা আদিবাসী মেয়ে কলে জল তুলতে গেছে। ভালো করে বুঝুন, কথার মধ্যে অনেক যুক্তি থাকবে। একটা আদিবাসী মেয়ে কলের মধ্যে জল তুলতে গেছে, রাজা তখন ঘোড়ায় করে করে ওখান থেকে যাচ্ছে। আপনি সিনারিটাকে, দৃশ্যটাকে মনে করুন। এবার রাজা কি করলো, ঘোড়ার মধ্যে উঠে যাচ্ছিল, হঠাৎ মেয়েটাকে দেখতে পেল। দেখলো মেয়েটাকে দেখে কি সুন্দর মেয়েটাকে দেখতে লাগছে, মানে সুন্দর দেখতে। আদিবাসীর মেয়ে, হয়তো খুব গয়নাগাটি তার শরীরে নেই, কিন্তু তবুও শরীরের মধ্যে একটা ঔজ্জ্বল্য ভাব বা সুন্দর লাগছে, রাজার খুব ভাল লাগছে। রাজা কি করলো, ওই মেয়েটা জল নিয়ে যাচ্ছে, ওর পেছন পেছন ঘোড়া নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে গেল। গিয়ে মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গেল জল নিয়ে। এবার ওই ঘরের মধ্যে রাজা চলে গেল। এবার অটোমেটিক্যালি মেয়েটির বাবা ঘর থেকে বেরিয়ে আসলো, এসেই দেখে রাজামশাই। বলছে, রাজামশাই আপনি আমার বাড়িতে এসেছেন? বলছে, হ্যাঁ তোমার বাড়িতে এসেছি। তো কোথায় বসতে দেবে, কোথায় খেতে দেবে, এরকম একটা ব্যাপার। তো রাজামশাই বললেন কি, অত চিন্তা করো না, আমাকে, আমি এখানেই বসছি। একটা চেয়ার দিল, ওখানেই বস। বললো কি, যে রাজামশাই বলুন আপনি কি, কি দরকার আপনার, মানে কি ব্যাপার, আমরা কি কোনো ভুল করেছি আমাদের কাছে এসেছেন? তো রাজামশাই বললেন, না না, ভুলের কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে আমার আজকে তোমার মেয়েকে দেখে ভীষণ ভালো লেগেছে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি তোমার মেয়েকে আমার রাজ্যের রাজরানী করতে চাই। এবার ওই আদিবাসী ভাবছে, রাজামশাই কি বলছেন, আমার একটা সামান্য ঘরে আমি থাকি কুটিতে, মানে কুটিরের মধ্যে, আমি আমার মেয়েকে, মানে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, এত বড় রাজ্যের আপনি রাজা? বলছে, হ্যাঁ আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনার মেয়েকে আমার ভালো লেগে গেছে। বলছে, রাজামশাই এটা আমার সৌভাগ্য। রাজা কি করলো, মেয়েটাকে বিয়ে করে নিল। বললো কি, আমি এক্ষুনি এই তোমার ঘরেতেই করবো বিয়ে, এক্ষুনি সিঁদুর নিয়ে আসো। সিঁদুর এনে মেয়ের কপালে পরিয়ে দিল, প্লাস থেকে আমি তোমাকে গৃহবধূ হিসেবে স্বীকার করলাম। বিয়ে হয়ে গেল। এইবার মেয়েটাকে ঘোড়ার মধ্যে বসিয়ে, এবং রাজা ওই ঘোড়ার মধ্যেও বসে টুক 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 করে গেল কোথায়? রাজ্যসভায় ঢুকে। রাজসভায় গেল। রাজসভায় যাচ্ছে, রাস্তার মধ্যে বিভিন্ন, মানে লোক দেখছে মেয়েটাকে নিয়ে রাজা যাচ্ছে, এবং বিয়ে করেছে রাজামশাই যে তাকে, বোঝা যাচ্ছে। নতুন মেয়ে, মানে নতুন বউ, সিঁদুর টিঁদুর পরা একদম ভর্তি। তো সবাই ছি ছি করছে মনে মনে, কিন্তু ঠিক আছে, রাজামশাইয়ের কোনো ভুরুক্ষেপ নেই, রাজামশাই ঠিক চলে গেল মানে রাজ্যে, মানে রাজসভায়। এবার একজন রাজসভার, মানে সেনাপতি, মানে সাধারণ সেনাপতি, সে বলছে, রাজামশাই আপনি এ কি করলেন, ঘরের মধ্যে রানীমা থাকতেও আপনি এই মহিলাকে বিবাহ করে নিলেন। রাজামশাই এটা ভাল লাগলো না। বলছে, আমি কাকে বিয়ে করব কি কাকে বিয়ে করব না, তোমার বলার অধিকার কে দিয়েছে? আজকে থেকে তুমি আমার রাজসভায় কাজ করবে না, আজকে থেকে তোমার কাজ চলে গেল, এবং আজকে থেকে অর্ডার দিলাম তোমার বাড়ির সমস্ত লোক যেন আমার রাজ্যে না থাকে। আমার বউকে তুমি এত বড় অপমান করলে।
বুঝতে পারা গেল কি বলছি? হুম হলো, অর্থাৎ এখান থেকে একটা জিনিস পেলাম, রাজামশাইয়ের একটি নিয়ম রয়েছে যে আমি কি করব তার সমালোচনা কেউ করতে পারবে না। আমি কি করব তার সমালোচনা কেউ করতে পারবে না। ভালো করে বুঝুন, রাজামশাই কি করলো, মেয়েটাকে বিয়ে করে নিয়ে রাজসভায় চলে গিয়ে এবার যাই হোক তার বিভিন্ন জীবনের মধ্যে ফিরে গেল। এবার পরের দিনকে বা 2-3 দিন পরে একজন ছেলে এসছে, মন্ত্রী ধরে নিয়ে এসছে, রাজামশাই রাজসভায় বসে রয়েছে। তো রাজামশাই বলছে কি ব্যাপার, কি জন্য এদেরকে ধরে নিয়ে এসছো? তখন মন্ত্রী মশাই বলছে যে মহাশয়, রাজামশাই, এই ছেলেটি অনেক বড় অন্যায় করেছে। বলছে কি অন্যায় করেছে? বলছে আমাদের পাশের বাড়িতে মানে পাশের পাড়া একটা মহিলা থাকে, সেই মহিলার দিকে এই ছেলেটা তাকিয়েছে এবং সেই মহিলাটাকে বিভিন্ন আকার ভঙ্গিতে বোঝাতে চেয়েছে যে তোমাকে আমি বিয়ে করব, না বিয়ে করলে তোমাকে নিয়ে পালাবো। বুঝতে পারছেন? এবার রাজামশাই বললো এত বড় অন্যায় করেছে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেবো, আমি একে মৃত্যুদণ্ড দেবো। পাশের এলাকার মধ্যে একটা মেয়েকে বলেছে যে আমি তোমাকে বিয়ে করব, আর মানে না বিয়ে করলে তোমাকে নিয়ে পালাবো, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার এই ভুলটাই রাজা করেছিল, কিন্তু রাজা কারোর শুনতে চায়নি যে কেউ কি বলছে। রাজা মনে করেছে আমি যেটা করব ওটাই ঠিক। এইটাই হচ্ছে রাজার গুণ, অর্থাৎ আমি যেটা করব সেটাই ঠিক, কিন্তু আমার মতো যদি অন্য কেউ করে তাকে আমি বলবো, তাকে আমি বলবো না, শাস্তি দেব। বোঝা গেল? হুম তাহলে এইবার ধরুন বিশ্বজিতের সপ্তম স্থানে রবি রয়েছে, বিশ্বজিতের বউ মনে করবে আমি যেটা করব ওটাই ঠিক, ও করবে দুনিয়ার ভুল, কেউ বলতে পারবে না। আর অন্য কেউ যদি ভুল করে ও খালি বারবার বলবে। এবার বিশ্বজিৎ কি বলবে, ভাই এরকম ক্যাচালের একটা বউ পেয়েছি, কি বলবো ভাই, নিজে তো দুনিয়ার ভুল করে যায়, কিছু বলতে গেলেই খ্যাক করে ওঠে, আর যখনই অন্য কেউ ভুল করে তখন উল্টো পাল্টা বলেই যাচ্ছে, আর সে ভুল করছে যদি বলতে যাই খ্যাক করে উঠবে। হচ্ছে না? এটা হলো প্র্যাকটিক্যাল জীবনে মিলছে ব্যাপারটা। বোঝা গেল? এইটা হলো রাজা। হ্যাঁ, রাজা সর্বদা মনে করছে কি, রাজা মনে করছে আমি যেটা করছি সেটা ঠিক, আমি যেটা করছি সেটা ঠিক, কিন্তু রাজা এটা বিচার করছে না আমি যেটা করছি সেটা কি আদেও ঠিক, এইটা জানার জন্য কিছু করছে না। এইবার রাজা কিছু কিছু জায়গায় আগ্রাসী মনোভাবের প্রয়োজন হয়ে পড়ে। এটা তো হলো স্ত্রীর উদাহরণ, মহিলার উদাহরণ ছেড়ে দিলাম। এবার কিছু কিছু জায়গায় আগ্রাসী মনোভাবের পরিচয় দিতে হয়। যেমন হচ্ছে, সেনাপতি এসে বললেন যে রাজামশাই, পাশের রাজ্য থেকে অমুক রাজা আমাদের রাজ্যে আমাদের রাজ্যে অ্যাটাক করতে আসছে। হয় না এরকম? রাজামশাইকে বললেন, রাজামশাই, পাশের রাজ্য থেকে অন্য রাজা আমাদের রাজ্যে অ্যাটাক করতে আসছে, কি করব? তখন রাজামশাই সহযোগিতা নেবে কার? মহামন্ত্রী। হ্যাঁ, হুম মহামন্ত্রীকে ডাকবে, ডেকে বলবে তোমার যত অস্ত্র শস্ত্র আছে, তোমার যত লোকবল সেনাপতি আছে, সবকে তুমি কাজে লাগিয়ে দাও, যেই রাজা আমাদেরকে অ্যাটাক করতে আসছে তাকে কোনোভাবেই ছাড়বো না। হলো? এবার হলো এটা। তাহলে এখানে একটা কি ব্যাপার পেলাম, যে রাজার মধ্যেও কিন্তু আগ্রাসী মনোভাব রয়েছে, রাজার মধ্যেও আগ্রাসী মনোভাব রয়েছে, এটার তো প্রমাণ পেলাম এখানটায়। হুম হ্যাঁ, হুম এইবারে একটি একটি সংক্রমক রোগ, একটি সংক্রমক রোগ হয়ে গেল। কি?
না, কি বলবো, কি সংক্রামক রোগ হতে পারে? ডেঙ্গু, ডেঙ্গু মনে করা যায় সংক্রামক রোগ, উদাহরণ দিয়ে বলছি। এখন চারিদিক একদম রাজ্যের মধ্যে বিভিন্ন লোকের ডেঙ্গু হয়ে মারা যাচ্ছে। এগুলো সব আমরা সিরিয়ালের মধ্যে দেখেছি, এগুলো নতুন কোনো কথা নয়। তো ডেঙ্গু হয়ে মারা যাচ্ছে বাচ্চা, বয়স্ক, মহিলা, পুরুষ নির্বিশেষে সবারই মোটামুটি ডেঙ্গু হচ্ছে, মানে ছোঁয়াচে রোগ তো চারিদিকে রাজ্যের মধ্যে ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার অটোমেটিক্যালি সেই রাজ্যের রাজার একটা টেনশন হয়ে যাচ্ছে, চিন্তা হচ্ছে যে আমার রাজ্যে এরকম একটা প্রবলেম এসছে, এত বড় সংক্রামক রোগ ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তো এখান থেকে কিভাবে বাঁচবো? তাহলে এখান থেকে বাঁচতে গেলে পরে রাজা কার সাহায্য নেবে? বৃহস্পতি, গুরু। গুরুর সাহায্য নেবে। বোঝা গেল? গুরুর সাহায্য নেবে। তখন রাজামশাই যাবেন গুরুদেবের কাছে, গিয়ে বলবেন যে গুরুদেব, আমার রাজ্যে একটা এত বড় অকাল মৃত্যুর ঘটনা ঘটছে, বাচ্চা, বয়স্ক, উম, লোকরা মারা যাচ্ছে, তো এখান থেকে কি করে বাঁচা যায়? তখন গুরুদেব বলবেন যে রাজামশাই, তুমি একটা অমুক যজ্ঞ করো, বিশাল বড় করে। এই যজ্ঞ করলে ধরিত্রী দেবী শান্তি পাবে, আর বিভিন্ন দেবতারা শান্তি পাবে, এই রোগ তোমার এখান থেকে চলে যাবে। রাজামশাই বললো কি ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। একটা বিশাল যজ্ঞের আয়োজন করা হলো, এবং যজ্ঞের মাধ্যমে বিভিন্ন পূজা পাঠ করে ভগবানের স্তুতি আরাধনা করে এই সমস্যা থেকে বেরোবার রাস্তা খোঁজা হলো। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি, যে দুটোই অ্যাটাক ছিল, একটা হচ্ছে বিভিন্ন লোক বা অন্য রাজ্য অ্যাটাক করছে, আর একটা হচ্ছে সংক্রামক রোগ অ্যাটাক করছে রাজ্যকে। কিন্তু দুটোর অ্যাটাককে বাঁচাতে গেলে রাজা কোন কোন ভূমিকায় আসছে বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। হুম। এইটাই হচ্ছে রবি, মাথায় রাখতে হবে যে রবি দুটো ক্ষেত্রেই, রাজামশাই দুটো ক্ষেত্রেই অ্যাটাককে রুখবার চেষ্টা করছে। কিন্তু দুটো ক্ষেত্রে অ্যাটাককে রুখতে গিয়ে কোন কোন পথ অবলম্বন করলো, কোথায় মন্ত্রী সহযোগিতা নিল আর কোথায় গুরুর সহযোগিতা নিল, এটা বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইরকম হচ্ছে রবি। এবারে মূল বিষয়, একটি জন্মছকের মধ্যে যদি, এবার আমরা আসছি পুরোপুরি প্রেডিকশন প্রেডিকশন। একটি জন্মছকের মধ্যে রবি কে দেখে আমরা একটি জন্মছকের ভারসাম্যটা বুঝতে পারি। অর্থাৎ জন্মছকের মধ্যে রবি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, এবং একটি জন্মছকের মধ্যে বৃহস্পতিও যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে জন্মছকটা উইক হয়ে যায়। বোঝা গেল? জন্মছকটা উইক হয়ে যায় মানে কি? জন্মছকটার মধ্যে জ্ঞানের মাত্রা কমে যায়। বোঝা গেল? জন্মছকের মধ্যে জ্ঞানের মাত্রা কমে যায়, আর জ্ঞানের মাত্রা কমে গেলে অটোমেটিক্যালি একজন মানুষ, জ্ঞানের মাত্রা কমে গেলে যে নিজেকে বড় করতে পারে না তা নয়, কিন্তু সেই বড় করার পেছনে তার নীতিবোধ, আদর্শ সবসময় কাজ করবে না, জ্ঞানের মাত্রা যদি কমে যায়। রবি আত্মবিশ্বাসকে কন্ট্রোল করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে একটা আত্মবিশ্বাস রয়েছে যে আমি পারবো, যেই কাজটাইটা হোক না কেন আমি পারবো। এই যে আমি পারবো, এই আত্মবিশ্বাস দেয় রবি। আর রবি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়। তখন সে বলে আমি কি পারবো?
এত বড় পড়াশোনাটা আমি কি করতে পারবো? এত বড় জ্যোতিষশাস্ত্র আমি কি শিখতে পারবো? রবি যদি খারাপ হয়ে যায় বলে, আর রবি যদি ভালো থাকে তাহলে কি বলবে? আমিই পারবো। একটা জোর থাকবে। মনে হচ্ছে যেন আমিই পারবো। ঠিক আছে? এই কে কোন এই কথাটা কিরকম ভাবে বলবে? আমিই পারবো না আমি কি পারবো, এটা কে কিরকম ভাবে বলবে? এটা তার জন্মছকের রবির উপর ডিপেন্ডেড। বোঝা গেল? হুম। রবি যদি কারুর ভালো থাকে জন্মছকের মধ্যে, সে নিজের লোককেও যেরকম দেখবে, পরের লোককেও সেরকম দেখবে, মানে এক চোখে বিচার করবে। কি বললাম? এক চোখে। যার অন্যায় সেটা পরিষ্কারভাবে সে বলে দেবে। যদি ঘরের হুম। লোকের অন্যায় হয় পরিষ্কার বলবে, যদি বাইরের লোকের অন্যায় হয় পরিষ্কারভাবে বলে দেবে। রবি যদি ভালো হয় তাহলে অটোমেটিক্যালি একজন মানুষ অপর মানুষকে, অপর মানুষের প্রতি আকর্ষিত হয়ে যায়। কি বললাম? রবি যদি ভালো হয়, যদি আপনার জন্মছকের মধ্যে রবি ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার প্রতি একটা আকর্ষণ জন্মাবে। বোঝা গেল? রবি হুম। যদি ভালো হয় তাহলে আপনার প্রতি অটোমেটিক্যালি একটা আকর্ষণ জন্মাবে। আর যেই মানুষের রবি খারাপ আছে তার সঙ্গে আপনার টিকবে না। বোঝা গেল? রবি পরিশ্রমের কারক গ্রহ। পরিশ্রমের কারক গ্রহ আমরা জানি শনিকে, কিন্তু রবি হচ্ছে বুদ্ধির পরিশ্রম। এইখানকার পরিশ্রম মানে ম্যানুয়ালি পরিশ্রম হচ্ছে শনি, আর বুদ্ধির পরিশ্রম হচ্ছে রবি। তাহলে এই কারণে আমরা বলি রবি শনি যদি একসঙ্গে থাকে তাহলে তৈরি হয় একটি বড় রাজযোগ। কিন্তু এর একটা সমস্যাও রয়েছে। রবি আর শনি যদি একসঙ্গে থাকে তাহলে তৈরি হয় রাজযোগ। রাজযোগ কেন? কারণ সেই জাতক বুদ্ধির দ্বারাও চেষ্টা করবে, পরিশ্রমের দ্বারাও চেষ্টা করবে, ম্যানুয়ালি পরিশ্রমের দ্বারাও চেষ্টা করবে, মেন্টাল পরিশ্রমের দ্বারাও চেষ্টা করবে। হ্যাঁ? হ্যাঁ। কি রে ভাই? আচ্ছা, কি কি আচ্ছা, এবারে রবি সর্বদা একটা আশাবাদী গ্রহ। মানে রবি সর্বদা আশা করছে যে আমি যেটা করছি, আমি যেটা বলছি সেটাই হবে। এটা রবির আশা। তাহলে রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে কি রকম হয়ে যাবে ব্যাপারটা? আমি যেটা বলছি সেটাই করতে হবে। রবি যদি ভালো থাকে তাহলে পারে আমি আশা করছি এটাই হবে। কথাটার ভাবভঙ্গিটাকে বুঝুন। রবি যদি ভালো থাকে তাহলে বলছে আমি আশা করছি এটা হবে। আর রবি যদি খারাপ থাকে তাহলে বলবে আমার আশা এটাই হবে এবং এটাই করতে হবে। তাহলে আগেরটার পরেরটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? একটা জোর দিয়ে আর একটা কোমল সুরে। হ্যাঁ, মানে একটার মধ্যে কমলীয়তা আছে, কোমল ব্যাপারটা রয়েছে, যে আমার আশা এটা হবে, মানে এটা নাও হতে পারে। আমার আশা এটা হবে মানে এটা নাও হতে পারে। এই কথার মধ্যে কোনো প্রেশার নেই। আর পরেরটার মধ্যে রবি যদি পীড়িত হয়ে যায়, আমার আশা এটাই হবে এবং এটাই করতে হবে। হুম। দুটো কথা বলে দিল।
মানে আমার আশা এটাই হবে, মানে কি, এটা করতে হবে তাই এটাই আমার আশা। কথাটাকে ভালো করে বুঝুন, এটা করতে হবে তাই এটাই আমার আশা। বুঝেছেন? বাই ফোর্স। ফোর্স, মানে এটাই করতে হবে, এটাই আমার আশা, হুম। মানে আমার আশাকে পূরণ করতে হবে। বোঝা গেল? তাহলে বিশ্বজিতের বউ, সপ্তম স্থানে রবি, বলছে এটাই করতে হবে, এটাই আমার আশা, মানে এটাই আমার ইচ্ছা। বোঝা গেল? রবি সর্বদা যদি ভালো থাকে, তাহলে সেই মানুষটা সত্যকে, সঠিককে, আসলকে জানার চেষ্টা করে। তার জন্য সে জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে, বা চেষ্টা করে যায় বিভিন্নভাবে যে আমি কি করে আসল তথ্যটা জানবো। আর এইরকম ভাবেই বহু লোক জ্যোতিষে আসে, অর্থাৎ এই রবির দ্বারা প্রভাবিত হয়ে, অর্থাৎ আমাকে আসলটা জানতে হবে কি। বোঝা গেল? আর রবি যার খারাপ হয়ে যায়, তার আসলের কোনো কোনো চেষ্টা নেই আসলকে জানার, কারণ সে মনে করে আমি তো আসল নিয়ে কাজ করব না। বোঝা গেল? রবি যার খারাপ, তার আসলকে জানার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সে মনে করে আমি তো আসল নিয়ে কাজ করব না। বোঝা গেল? রবি যদি কারুর জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায়, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস কমে যাবে, তার মধ্যে সবাইকে নিয়ে চলার প্রবণতা কমে যাবে, মানে সে মনে করবে যে এত লোককে নিয়ে গেলে ক্যাচলা বেশি হবে। হুম। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কমে যাবে, অর্থাৎ অনেককে নিয়ে চলতে পারবে না, তাই না? এছাড়াও হচ্ছে কি, রবি যদি খারাপ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যেতে পারে, তার চরিত্র দুর্বল হয়ে যেতে পারে। বোঝা গেল? আবার রবি যদি খারাপ হয়ে যায়, তাহলে পারে যে কোনো মানুষ যদি বড় হতে চায়, তার মধ্যে একটি প্রথম ক্রাইটেরিয়া, উচ্চ আকাঙ্ক্ষা হতে হবে, যে আমি অমুক জায়গায় পৌঁছাতে চাই। কি বললাম, বুঝতে পারা গেল? একটা মানুষের যদি টার্গেট না থাকে, তাহলে সে আর্ধেক রাস্তায় বিভ্রান্ত হয়ে যায়, মাঝপথে সে বিভ্রান্ত হয়ে যায়। আর বেশিরভাগ লোক যারা বড় হয়েছে, তারা টার্গেটকে মাথায় রেখে এগোয়, তাহলে দৌড়ানোটা ঠিক থাকে। যদি আপনাকে মাঠের শেষে একটা বাউন্ডারি লাইন করে দেওয়া হয়, এবং আপনাকে যদি বলা হয় ওই লাইনটা পার করতে যে আগে পারবে সেই ফার্স্ট, তখন আপনার তেজটা কিন্তু থাকবে মাঠে দৌড়াবার। আর যদি বাউন্ডারি লাইনই না থাকে, তাহলে আপনি কাকে পার করবেন, তাই না? তাই এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, একটা আকাঙ্ক্ষা, একটা উচ্চ আকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষা মানে বিশাল হাইফাই নয়, উচ্চ আকাঙ্ক্ষা মানে যেখানে আমি এখন নেই, সেই আকাঙ্ক্ষা। এই জায়গায় পৌঁছাতে সহযোগিতা করে রবি। তাই রবি যদি কারুর জন্মছকে খারাপ থাকে, তাহলে তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে না, বা থাকলেও সেটা পূরণ করা সহজ হয় না। এর জন্য দরকার রবিকে ভালো করা। রবিকে যদি ভালো করা যায়, তাহলে এগুলো প্রাপ্তি করা সম্ভব। রবিকে যদি ভালো করা যায়, একজন আদর্শ ন্যায়পরায়ণ রাজা হওয়া যায়। রবিকে যদি ভালো করা যায়, তাহলে আত্মবিশ্বাসকে আনা যায়। রবিকে যদি ভালো করা যায়,
তাহলে আত্মা নিজের জ্ঞানকে প্রাপ্তি করতে পারে। রবিকে যদি ভালো করা যায় তাহলে আমার পূর্বপুরুষরা আমার উপরে আশীর্বাদ করে। রবিকে যদি ভালো করা যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায়। রবিকে যদি ভালো করে দেওয়া যায় তাহলে আমার ভেতরে একটা সৌজন্যমূলক ব্যবহার তৈরি হয়, যেখানে আমি কারুর কাছেই রাগি না, সবার সঙ্গেই বসে কথা বলি, সবার থেকেই আমি জ্ঞানটা শুনি, আসল জ্ঞানটাকে ছেঁকে নিয়ে চলে আসি। বোঝা গেল? তাহলে এবার প্রশ্ন, রবিকে আমি কিভাবে ভালো করব, যে আমার মধ্যে এই গুণগুলো প্রবেশ করবে? এটাও একটি প্রশ্ন হতে পারে। হুম। এবারে রবিকে ভালো করতে গেলে সব থেকে বেস্ট যে রেমেডি, সেটা হচ্ছে সূর্য অর্ঘ্য দেওয়া। তবে এখানে রবির জন্য ফল পাওয়া এবং এই ফল প্রাপ্তি করার জন্য সূর্য অর্ঘ্য, এর মধ্যে কয়েকটি নিয়ম রয়েছে। সূর্য অর্ঘ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যে সকাল 5টা থেকে 6টার মধ্যে সূর্য অর্ঘ্য, 6টা থেকে 7টার মধ্যে সূর্য অর্ঘ্য দেওয়া, 7টা থেকে 8টার মধ্যে সূর্য অর্ঘ্য দেওয়া, 8টা থেকে 10টার মধ্যে সূর্য অর্ঘ্য দেওয়া। এইটার মধ্যে রবির যে ভালো হওয়ার স্ট্যান্ডার্ডিটি, সেটা সেরকম ভাবে বৃদ্ধি পাবে। মানে যে ভোর 5টায় সূর্য অর্ঘ্য দেয় আর যে রাত্রি 10টায়, মানে সকাল 10টায় সূর্য অর্ঘ্য দেয়, দুটো অর্ঘ্য দেওয়ার যে ফলাফল সেটা এক হতে পারে না। বোঝা গেল? এই জন্য শাস্ত্রকারেরা বলেছে যে যত সকাল সকাল পারবে সূর্য অর্ঘ্য দেওয়ার চেষ্টা করো, এবং প্রত্যেক দিন যেই মানুষ সূর্যকে অর্ঘ্য দেয় তার ডেফিনেটলি রবি ভালো হবে। এটা মূল বিষয়। যেই মানুষ প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দেয় তার ডেফিনেটলি রবি ভালো হয়ে যাবে। চুনি ফুনি পাত্তা পাবে না। বুঝতে পেরেছেন? এরপরে রবিকে, সূর্য অর্ঘ্য হচ্ছে প্রধান, এরপরে রবিকে ভালো করতে গেলে সূর্যের স্তব করতে হয় প্রত্যেক দিন 108 বার করে। যখন আমরা জ্যোতিষ পেশায় কাজ করি তখন বিভিন্ন লোক এবং অধৈর্য লোক বলে, যখন আমরা অনেক সময় মন্ত্র পাঠ করতে বলি অনেক কাউকে, তখন বলে 28 বার করা যাবে, 11 বার করবো না 18 বার করবো, 12 বার করবো না 14 বার করবো, এরকম বিভিন্ন প্রশ্ন করে। তাহলে একটি কথা পরিষ্কারভাবে জেনে নিন, মন্ত্র পাঠের 108 বারের নিচে কোনো ফল নেই, শাস্ত্র বলেছে। 108 বারের নিচে মন্ত্র পাঠের কোনো ফল নেই, শাস্ত্র বলেছে। তাহলে পরিষ্কার ধারণা আপনাকে নিতে হবে, যদি সূর্যকে ভালো করতে চান প্রত্যেক দিন নিয়ম করে 108 বার করে সূর্যের বীজ মন্ত্র, সূর্যের প্রণাম মন্ত্র, সূর্যের গায়ত্রী, সূর্যকে সম্পর্কীয় যে কোনো বীজ মন্ত্র আপনি 108 বার পড়তে পারেন। মানে সূর্যের গায়ত্রী 108 বার করুন, বা সূর্য প্রণাম মন্ত্র 108 বার করুন, বা সূর্যের বীজ মন্ত্র 108 বার করুন, কিন্তু 108 বারই করতে হবে যে কোনো মিনিমাম। একটা, হ্যাঁ, যে কোনো একটা, তাই তো ওর যে কোনো মধ্যে? একটা। এরপরে সূর্যকে ভালো করতে গেলে আর কি করতে হয়? এবার ভালো র্যাঙ্কগুলো কমছে, এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভালো। এবার ভালো র্যাঙ্কটা কমছে, যে তামার গ্লাসে যদি রাত্রির বেলা জল ভিজিয়ে রাখা হয় এবং সকালবেলা সেই জলকে খাওয়া হয়, তাহলে পরে সূর্য ভালো হয়ে যায়, মানে সূর্যের কৃপা আসতে শুরু হয়ে যায়। তবে এটা একটুখানি সময় লাগে। ভালো প্রকৃতির চুনি যদি ধারণ করা যায় তাহলেও সূর্যকে ভালো করে দেওয়া সম্ভব। কিন্তু এই ভালোটা আর ওই ভালোটার মধ্যে পার্থক্য আছে। এই যে আমি চুনি পরে সূর্যকে ভালো করছি আর আমি স্তব করে সূর্যকে ভালো করছি, এই দুটো ভালোর মধ্যে পার্থক্য কি?
এটা বুঝতে হবে। যখন আমি চুনি পরে সূর্যকে ভালো করছি, তখন আমার সূর্য যেই ভাবটার মধ্যে বসে আমাকে সমস্যা দিচ্ছে, সেই ভাবটি অটোমেটিক্যালি ভালো হবে। বোঝা গেল? মানে মনে করা যাক রবি চতুর্থ ভাবে বসে রয়েছে বা পঞ্চম ভাবে বসে রয়েছে বা সপ্তম ভাবেই বসে রয়েছে মনে করা যাক, এবং আমি কোনো কারণে রবির জন্য চুনি পড়লাম, তাহলে ওই চুনিটা আমার সপ্তম ভাবকে ভালো করবে। কিন্তু রবির জন্য যদি আমি অর্ঘ্য দিই, রবির জন্য যদি আমি মন্ত্র পাঠ করি, তাহলে সম্পূর্ণ রবিটাই আমাকে ভালো হয়ে যাবে। মানে রবি ভালো হয়ে গেলে পারে অটোমেটিক্যালি আমার পূর্বজন্ম ভালো হবে, পূর্বজন্মের কোনো সাপ থাকলে সেটা নষ্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি আমার আত্মা শুদ্ধ হয়ে যাবে, আত্মা শুদ্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি আমার মধ্যে কিন্তু একটা সৌজন্যমূলক সম্পর্ক রাখার একটা ধরন তৈরি হবে সব দিক অটোমেটিক্যালি। থেকে ভালো হবে, হ্যাঁ, সব দিক থেকেই ভালো হবে। অটোমেটিক্যালি আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, হুম হুম অটোমেটিক্যালি আমার যে কোনো যেই কাজ করছি সেই কাজের মধ্যে সফলতায় আসবে, যেই কাজই হুম করি। হুম হুম। আর চুনি পড়লে আমার কিন্তু সপ্তম ভাবটি ভালো হয়ে যাবে। হয়ে গেল? যেই ভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে পার্থক্য কোথায় কোথায় হচ্ছে, তাই জন্য শাস্ত্রকারেরা প্রথম বলেছিলেন যে প্রথম রেমেডি হচ্ছে মন্ত্রপাঠ বা অর্ঘ্য দেওয়া। হুম তাই এখানে যেহেতু এটা একটা পুজোর পাঠ, তাই সাধারণ নিয়ম, যদি আমি 108 বার সূর্যের কোনো মন্ত্র পাঠ করি, তাহলে আমি ওইখানে বসে তো অর্ঘ্যও দিতে পারি, তাই না? হুম হুম। তো এটা সহজ হয়ে যায়। তবে চুনি পড়ে নেওয়া আর সূর্য অর্ঘ্য দেওয়া অনেকে মনে করে কি এক, যে দাদা আমি এত স্তব পাঠ করতে পারবো না, আমি একটা কম পয়সার মধ্যে চুনি পড়ে নিই, আমার সমস্যা মিটে গেল। কখনোই মিটতে পারে না, হুম। কখনোই সেটা মিটতে পারে না। বোঝা গেল? আমাদের হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যার হাতে একটাও আংটি নেই, যার হাতে একটাও আংটি নেই, যদি তুমি দেখো। না, অনেক মানুষ তো এরকম আছে স্যার, যে হাতে আংটি টাংটি কিছু নেই, কিন্তু ঠিক ইয়ে করে হচ্ছে চলে যাচ্ছে। ব্যাস, এবার দেখো, সবকিছু পূর্বজন্মের খেলা। কেউ কপাল গুণে পূর্বজন্ম থেকে ভালো গুণ নিয়ে এসছে, এই জন্মে বিশাল বড় লোক হয়ে গেছে, হুম হুম। তাই না? হ্যাঁ। এখন তুমি যদি না হয়ে থাকো, তোমাকে করতে হবে। হুম তোমার যে গাফিলতি গুণ আছে সেগুলোকে ঠিক করতে হবে পূর্বজন্মে। তোমার বাবার প্রচুর পয়সা আছে, তুমি এখন গিয়ে একটা সুন্দর একটা বুলেট গাড়ি কিনে ফেলতে পারো। কিন্তু যার পয়সা নেই, সে যদি এখন চেষ্টা করবে আমি একটা পুরোনো গাড়ি কিনি, তো পুরোনো গাড়ি কিনলে পারে তাকে কিছু খরচা করে মেরামত করতে হয় হুম অটোমেটিক্যালি। তাহলে এটা যদি হুম তোমার কপাল হয়ে থাকে, তাহলে তোমাকে মেরামত করতে হবে। এই মেরামত করার জন্য তোমাকে সূর্য স্তব করতে হবে নিজের ভাগ্যকে মেরামত করার জন্য। তোমার হুম। পয়সা থাকলে একটা বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা অন্য কথা, হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম হুম। কিন্তু তোমার যদি পয়সা না থাকে, তোমার যদি ভালো ফল না থাকে, পূর্বজন্ম থেকে না আসে, রবিটা ভালো নেই, তাহলে তোমাকে মেরামত করে চালাতে হবে। হ্যাঁ। এইবারে যে পারবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। এবারে একটি ঘটনা আছে, এই সূর্যের স্তব, মন্ত্রপাঠ, এইগুলো অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনির ব্যাপার। যে একটি নির্দিষ্ট সময়ে আমাকে চান টান করে উঠে সকালবেলায় এই ঠান্ডাকে আমি হাঁটিয়ে চান টান করে মন্ত্রপাঠ করতে বসবো, ভগবানের পুজো করব। মানে বিশাল একটা কঠিন কঠিন ব্যাপার, যারা করে না তাদের কাছে বিশাল কঠিন। আমি তো প্রত্যেকদিন 7টায় চান করি, আর 9টার মধ্যে মোটামুটি পুজো টুজো করে নিই, তো আমার কাছে এটা একটা ক্যাজুয়াল ব্যাপার। কিন্তু যেই মানুষটা হুম 9টা অবধি ঘুমায়, হুম তার কাছে তো অনেক বড় ব্যাপার এটা, যে ভাই তুই কি করে উঠিস রে ভাই সকাল 7টায়, এরকম বলে অনেক কেউ। তো এটা তো হাস্যকর ব্যাপার, কিন্তু এটা করতে হবে। এবং যদি তুমি করতে পারো এবং আন্তরিকতার সাথে করতে পারো, তখন একটা ভালোবাসা ওইটার মধ্যে চলে আসবে, ওই পুজো পাঠের মধ্যে একটা ভালোবাসা চলে আসবে। আর যেই দিনকে এই ভালোবাসা এসে যাবে,
সেই দিনকে মানে অন্তর থেকে ওটা এসে যাবে। ভালোবাসার প্রধান গুণই হচ্ছে এটা। ভালোবাসা হুম। কখন, যে আমি যদি এটা না করি আমার মনে হচ্ছে আমি যেন কিছু একটা করিনি। হ্যাঁ। ঠিক আছে, হুম হুম। এরকম একটা ব্যাপার। তাই ছোটবেলায় আমাদের মনে পড়তো, কে রে ভাই, ছোটবেলায় মানে আমাদের তো এখন, আমার তো এখন বয়সটা ধরো যাই হোক, ছোটবেলায় মানে আমি প্রায় তখন 20-22 বছর। তখন ধরো কোনো মেয়েকে ভাল লাগছে, সেই স্কুল টিস্কুল যায় আর আমি একটুখানি দেখি, বা আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে বসে দেখি, আর মেয়েটা যদি কোনো কারণে একদিন না যায় স্কুলেতে, তখন মানে মনটা কেমন লাগে যে সে কোথায় গেল, দেখা হলো না আজকে। এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসা এখন নেই। এই যে ভালোবাসা, হুম হুম। এই যে ভালোবাসা অর্থাৎ তাকে না দেখলে আমার মন বলছে যেন কিছু একটা আজকে মিস করলাম। ঠিক আছে, মনে হয় তার বাড়ির সামনে গিয়ে ঘুরি, ঠিক আছে, তার বাবাকে দেখলে পালাই। ঠিক আছে, এই যে একটা ব্যাপার। হ্যাঁ, তার বাবা মাকে দেখলে পরে আগে পালাই, কারণ তারাও নোট করে রেখেছে আমাকে। ঠিক আছে, মানে এরকম একটা কথা। তো এই ভালোবাসা নেই এখনকার দিনে, কিন্তু আছে হয়তো খুব কম। এখন ভালোবাসাটা খুব ইজি হয়ে গেছে, তো আগে অনেকটা কঠিন ছিল। মানে, তো এই যে একটা, মানে না পেলে আমার বিবেক কিছু বলছে, হ্যাঁ। এই জায়গাটা এখন ভালোবাসাটা অন্য ধরনের হয়ে গেছে। এখন ভালোবাসার জন্য শুধুমাত্র বই খাতাই রয়েছে, আর কেউ নেই। তো এই যে ব্যাপারটা, যখন সূর্য অর্ঘ্য, সূর্যের স্তব করতে করতে তোমার সূর্যদেবের প্রতি ভালোবাসা এসে যাবে, তখন জন্ম নেবে একটি নতুন জিনিস, তার নাম হলো তন্ত্র। তার নাম হলো তন্ত্র। এই সরোজদা জানে। ঠিক আছে, তন্ত্র। আর তখন তোমার মনে হবে আমি এবার তন্ত্র শিখবো, অথেন্টিক তন্ত্র। ঠিক আছে, কারণ ভগবানের পুজো পাঠ, ভগবানের মন্ত্র পাঠ, ভগবানের জপের মধ্যে একটা এত সুন্দর রসদ আছে, যেটা তুমি ভক্তিভাবে যদি করো, ভগবান এলো কিনা পরের কথা, কিন্তু তোমার মন এর মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, একটা অদৃশ্য ভালোবাসা। মানে ভালোবাসা কার জন্য করছি আমি জানি না, কিন্তু ভালোবাসা তৈরি হয়ে গেছে। হুম। তখন মনে হবে আমি আরো করব, আরো শিখবো, আমি যেন এটার মধ্যে শান্তি পাচ্ছি খুঁজে। আর তখনই তৈরি হবে তন্ত্র। আর তন্ত্র শেখার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবে। এই যে তরদা আছে। আমি আছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো কুম্ভে কবে যাচ্ছেন? 31 তারিখ। 31 তারিখ। আপনি স্যার? না না, আমি তো, ব্যাপারটা হচ্ছে আমার তো যাবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে হুম, ক্লায়েন্ট ফ্লাইন্ট সব হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে গেছে। মানে আমাকে অনেক আগে থাকতে প্ল্যানিং করতে হয়, মানে একটা সাধারণ মানুষ হলে পরে ব্যাপারটা ম্যানেজ করে দেওয়া যায়। এবার আমাদের কি হয়, বুকিং গুলো হয়ে থাকে তো, এবার লোক হ্যাঁ। ওখান থেকে আসবে, ওই দিক থেকে আসবে, দূর দূর থেকেই আমার কাছে লোক আসে। আপনি তো দেখেছেন, মানে দূর দূর থেকেই হ্যাঁ। আসে। আর এই ব্যাপারটাকে মাথায় রেখে এখন ভাবছি, এখন তবুও আমি চান্স লাগাচ্ছি, দেখছি আমি কি করতে পারি। তো এইরকম বিষয়টাকে, এবার রবিকে ভালো করতে গেলে পারে আমি ধরুন মন্ত্র পাঠও করতে পারবো না, তন্ত্রও করতে পারবো না, অর্ঘ্যও দিতে পারবো না, আর চুনি কেনার পয়সাও আমার কাছে নেই, আর তামার ঘটিও আমার কাছে নেই যে জল খাবো। তো সে কি করবে স্যার? হ্যাঁ, তাহলে সে কি করবে? কিছুই তো সে করছে না। কি করবে তখন? এরকমও প্রশ্ন হতে পারে, হুম কোনো কোনো মানুষ তো এরকমও প্রশ্ন করে। ঠিক আছে, হুম হুম। তখন একটি মাত্র পথ, প্রত্যেক দিন সকালবেলায় 6টার মধ্যে ঘুম থেকে ওঠো। প্রত্যেক হুম দিন সকালবেলায় 6টার মধ্যে ঘুম থেকে ওঠো, উঠে 5টা মিনিট তুমি যে দেবতাকে ভালোবাসো তার কাছে তুমি উইশ করো। কি বললাম বুঝতে পারছো? যে তুমি আচ্ছা। কোথায় যেতে চাও, এটা তুমি তাকে বলো। যে দেবতাকে ভালোবাসা হয় তাকে বলা, যে তাই তো? দেবতাকে ভালোবাসো, তুমি তারাকে ভালোবাসলে মা তারা, তুমি কালীকে হুম ভালোবাসলে মা কালী, তুমি যদি পাড়ার গুরুদেবকে ভালোবাসো গুরুদেবকে, তুমি হুম শিবকে ভালোবাসলে পারে শিবকে, যাকে ইচ্ছা বলো। হুম 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 সকাল 6টার মধ্যে ঘুম থেকে ওঠো, উঠে বিছনায় বসে বাবু হয়ে হাত জোড় করে সেই দেবতাকে কল্পনা করে তুমি বলো যে হে মা বা হে বাবা,
আমি এই জায়গায় পৌঁছাতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। মানে আমার নিজের জীবনটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাইছি। হুম। ব্যাস, এতেই সূর্যদেব খুশি হয়ে যায় আচ্ছা এবং আচ্ছা। সূর্যদেব আশীর্বাদ করেন। সব ধরনই আছে, সূর্যের অনেক অনেক রেমেডি আছে। তবে আমি এগুলো বললাম কি, মানে এগুলো সব থেকে প্রথম র্যাঙ্কে কাজ করে। সূর্যের হুম লাল কিতাব অনুসারে অনেক রেমেডি হয়, ঠিক আছে। হুম হুম। তো এইটা হলো প্রথম কাজ করে আর কি। আচ্ছা। আমি হয়তো সূর্যের আজকে যদি 5টা রেমেডি বলে থাকি, আমি 50টা রেমেডি বলবো সূর্যের। হুম। কিন্তু র্যাঙ্কটাকে বুঝতে হবে, প্রত্যেকটা র্যাঙ্ক এক নয়। এটা হচ্ছে ন্যাচারাল ভাবে আমরা করতে পারি যদি আমরা মনে করি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই মনে করার পেছনেও রয়েছে সূর্যদেব, আচ্ছা। যে তোমার মধ্যে আত্মবিশ্বাস দেবে। বহু লোক প্রত্যেক দিন রাত্রির বেলায় ঘুমাবার সময় বলে, কালকে থেকে তো আমি মর্নিং ওয়াক করবই, কালকে হুম। থেকে তো আমি ব্যায়াম করবই, শরীর চর্চা করবই। কিন্তু কাল যখন হয়, তখন আর তার 8টা 9টার আগে ঘুম ভাঙে না। আর ভাঙলেও মনে হয় যেতে ইচ্ছা করছে না। আর ভাঙলে সে তখন ওই বিছানায় বসে বলে, আজকে তো হলো না, কালকে কোনোভাবে মিস করবো না, কালকে করবোই। আর কালকে সেই একই কেস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার জন্মছকের মধ্যে সূর্য পীড়িত। আচ্ছা আচ্ছা। হুম সূর্য পীড়িত। এবার দেখো একটা ব্যাপার হয়, আজকে আমরা সূর্যের আলোচনা করলাম, পরের দিনকে আমরা আরো অন্যান্য গ্রহকে নিয়ে আলোচনা করব। এবং গ্রহকে আলোচনা করে যদি আমরা বুঝতে পারি, গ্রহদের নেচারকে বুঝতে পারি, তাহলে বিষয়টা খুব ইন্টারেস্টিং বলে মনে হবে। হুম। এবং এখান থেকে একটি প্রমাণ হবে, একটি জিনিস বেরোবে আমাদের, যে গ্রহ নক্ষত্র থেকে বড় কথা আমাদের নিজস্ব গুণ, আমাদের নিজস্ব নেচার, আমাদের নিজস্ব চিন্তা ভাবনারাই হচ্ছে গ্রহ। হুম আমরা যদি উন্নতি করতে চাই, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেষ্টা করার ক্ষমতা, আমাদের ভাবনা চিন্তার ক্ষমতাকে যদি আমরা একটু পরিবর্তন করতে পারি, তাহলেই আমরা একটি বড় জায়গায় পৌঁছে যেতে পারি। এবং এটাই করতে পারছি না, এটাই গ্রহ পীড়িত, পীড়িত গ্রহ। আর যদি করতে পারি, এটাই সাকসেসফুল গ্রহ। যদি মনে করা যাক তুমি করতে পারছো, তোমার পীড়িত আছে গ্রহ, হুম জন্মছকে গ্রহটি পীড়িত আছে, কিন্তু তুমি করতে পারছো তবু, তাহলে মনে রাখবে ওই পীড়িত গ্রহটা পীড়িত ভাব কেটে গেছে। বুঝতে পারা গেল? হুম। হুম তোমার জন্মছকের মধ্যে রবি যদি পীড়িত হয়, তাহলে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে, যে আমি কি আদৌ পারবো। হুম হুম হুম। কিন্তু রবি পীড়িত আছে, কিন্তু তুমি এবার বলছো, মানে তুমি মেন্টাল ভাবে প্রিপারেশন নিয়েছো, আমিই পারবো, আমিই পারবো। তাহলে মনে রাখবে, রবি তোমার জন্মছকে যতই পীড়িত হোক, রবি কিন্তু তোমার মাথার ওপরে এসে গিয়ে তোমাকে আশীর্বাদ দিচ্ছে। হয়ে গেল, আর তুই এগিয়ে যা, আমি আছি। রবি কিন্তু ভালো হয়ে গেছে। হুম হুম হুম। এই ভালোটা হলো কি করে, তোমার মস্তিষ্কের মধ্যে শুদ্ধ চিন্তা ভাবনা ঢুকে গেল, হুম। তবে তো তুমি ভাবতে পেরেছো। অবশ্যই অবশ্যই। স্যার। নাহলে বহু মানুষই ভাবতে পারে, ভাবে রোজ, কিন্তু ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেয় না। এখন হুম ধরো পৌর্ণমী মনে করলো কালকে সকাল থেকে আমি তো মর্নিং ওয়াক করবোই, কিন্তু কালকে সকাল হলো, ঘুম থেকে উঠে দেখলো 8:30 বাজে, ওমা আমাকে ডাকোনি তুমি, আমি আজকে বেরোতাম। ঠিক আছে, এইসব নাটক হয়ে গেছে। তো হয়ে টয়ে যাই হোক, উঠে কাজকর্ম করলো নিজের। পরের দিনকে সকালবেলায় আবার রাত্রিবেলা ঘুমাবার সময় বললো, আজকে তো আমি উঠবই, মানে কেউ আমাকে রুখতে পারবে না, 5:30টায় উঠবই। 5:30 নয়, 6:30টায় উঠেছে, যা হোক করে চেষ্টা করে। ওঠার পরেই ফোন, হ্যাঁ বলো তুমি কি করছো, না তুমি আজকে ওঠোনি শোনা। এই এই গল্প গুজব হতে 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 নাটকের গল্প চললো, চলে হয়ে গেল 4:30। ও মা, 4:30টায় হুম আজকে যাবো, ছাড় কালকে থেকে করবো। ঠিক আছে, এই যে হলো, ঠিক আছে, এই যে ব্যাপারটা এরকম বহু জীবনের মধ্যে ঘটে, বহু লোকের, এটা ক্যাজুয়াল ব্যাপার। তাহলে এটা হলো কি, এটা হলো তোমার মধ্যে কনফিডেন্সের অভাব আছে, তুমি ব্যাপারটাকে সিরিয়াস চোখে দেখছো না, তুমি ব্যাপারটাকে সিরিয়াস চোখে দেখছো না।
আর যে সিরিয়াস চোখে দেখে দেখে নেবে, তার মনে করবে যে কোনো রত্ন লাগবে না, তার মধ্যে ভগবান এসে গেছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে হুম গ্রহরা এসে গেছে আর কি। তাই জ্যোতিষের প্রধান বিষয় হলো আমি কি করে আমার জীবনকে পরিবর্তন করছি। আমি যদি আমার জীবনকে পরিবর্তন না করতে পারি, তাহলে আমার কোনো অধিকার জন্মাবে না যে আমি অপরের জীবনকে পরিবর্তন করব। বোঝা গেল? হুম হুম আমরা আজকে শুধু রবিকে নিয়ে জানলাম, এরপরে আমরা আরো 8টি গ্রহকে নিয়ে আলোচনা করব, এবং এটি করার পর আমরা বুঝতে পারবো যে কত ভুলভ্রান্তি আমরা জীবনের মধ্যে করি, কিন্তু গ্রহরা আসলে কি চাইছে আমাদের থেকে। কিছু এমন কিছু চাইছে না, খুব সামান্য সামান্য জিনিস, আর ছোট ছোট স্যাক্রিফাইসই আমরা করতে পারি না। হুম। বুঝতে পারা গেল? তাহলে এখানে তৈরি করতে হবে নিজের মেন্টালিটিকে, আর যদি তৈরি করতে পারা যায় 100% গ্রহটা ফল দেবে। এবার সরোজদা, রবি সম্পর্কে কি বুঝলেন বলুন? আপনার ধারণা কি হলো? রবির কারো কথা বলতে হবে না, যা হ্যাঁ, বললাম মোটামুটি বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কি ধারণা বলুন? আমার স্যার বিরাট ধারণা স্যার। রবিকে যদি কেউ তুষ্ট করতে পারে, তার পিছন ফিরে আর তাকাতে হবে না। হ্যাঁ, তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এটা আপনি প্রমাণ পেয়েছেন? একদম শিওর স্যার। আর এদের এই যে বিশ্বজিৎ, আমি বিশ্বজিৎ চ্যালেঞ্জ বলি- বলে দিতে পারি স্যার, আমি হ্যাঁ, চ্যালেঞ্জ বলে দিতে পারি, রবি যদি কেউ যদি ভালো করতে পেরেছে। আমি তো বলছি তো, একটা গ্রহ রবিকে যদি ভালো করে ফেলতে পারে, হ্যাঁ, অনেক ভালো হয়ে যাবে। ও সর্বে সর্বা। আমি এমন বলবো কি, বৃহস্পতির থেকেও বড় গুণ দেয় রবি। হ্যাঁ, রবি। আর ওই আপনি যে মন্ত্রটা দিয়েছিলেন না স্যার, ওম ব্রহ্ম স্বরূপেণ হ্রিং শ্রী শ্রী সূর্য নারায়ণ নমঃ, হুম। তা মকর সংক্রান্তি আমি স্যার হোম করেছিলাম ওই 108টা বাহ, জবা ফুল দিয়ে। বাহ। রবি সমীর দিয়ে। একদম, শুধু একদম ঘি, তিল, আপনি যা যা বলে দিয়েছিলেন। হ্যাঁ, 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 ঠিক আছে। তবে স্যার প্রচুর সময় নিয়েছে। প্রচুর। সময় নিয়েছে। হ্যাঁ, সময় তো নেবে। কারণ জবা ফুলটা তো কাঁচা, জল থাকে না, জ্বলতে অনেক অসুবিধা হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। হুম। না, রবির যদি কেউ করতে পারে, হুম। রবির যদি স্তব পূজা পাঠ কেউ করতে পারে, ও ডেফিনেটলি উন্নতি হবে। না স্যার, আমি ওটা ঠিক করেছি স্যার, শুক্লপক্ষের প্রথম রবিবারটাতেই আমি করব, সকালে হোমটা। একদম, একদম, একদম। তাহলে বৃষ্টি, তুমি কিছু বুঝতে পারলে আজকের ক্লাসটায়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই অনুষ্ঠানটাকে দেখে, মানে এই ক্লাসটিকে দেখে ভালো করে এই রবিকে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটি কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার চেষ্টা করবে যে কি বলতে চাইছি। এইটা কিন্তু জন্মছকের উপরে লাগবে, যে প্রেডিকশন কেমন করে আমরা করব। আমরা এই একই বিষয় জেনে বসিয়ে দেবো, প্রেডিকশন মিলে যাবে। হুম তাহলে রবি চায় কি? আত্মবিশ্বাস। রবি চায় কি? আত্মবিশ্বাস। তাহলে হ্যাঁ রবি যদি আত্মবিশ্বাস কথাটা, একটা তো ভালো কথা, আত্মবিশ্বাস কথাটা একটা তো ভালো কথা, কিন্তু রবি কোথায় কোথায় ভালো ফল দেয়? তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ। রবি নিজেকে বলশালী বলে মনে করে। তাহলে অন্যান্য ঘরে রবি অতটা ভালো নয়, অন্যান্য ঘরে রবি অতটা ভালো নয়, কিন্তু পঞ্চম নবম ঘরে রবি মধ্যম আকারের। কথাটাকে সব ভালো করে করে বুঝবে। তাহলে আত্মবিশ্বাসের অপোজিট ওয়ার্ড কি হবে? নিজের উপর আত্মবিশ্বাসের, অবিশ্বাস। হ্যাঁ, নিজের উপর অবিশ্বাস। আত্মবিশ্বাসের অপোজিট ওয়ার্ড হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস। হুম। ঠিক আছে? হুম। তাহলে রবি কোথায় কোথায় খারাপ ফল দেয় এটা প্রথমে জানতে হবে। হুম। পঞ্চম হুম নবমে তো ভালো ফল দেয়, দশমে ভালো ফল দেয়, একাদশে ভালো ফল দেয়। তাহলে অষ্টমে খারাপ ফল দেয়, সপ্তমে খারাপ ফল দেয়, চতুর্থে খারাপ ফল দেয়, পঞ্চম তো বললাম মধ্যম, চতুর্থে ষষ্ঠে খারাপ খারাপ। ফল দেয়। তাই না? হুম। হুম হুম এবারে এই জায়গায় মনে করা যাক রবি আছে, তাহলে রবি যদি এই জায়গায় থাকে, মানে রবির একটি অশুভ জায়গায় রবি আছে।
হুম হ্যাঁ, রবির যদি অশুভ জায়গায় রবি থাকে, তাহলে রবি কি দেবে? আত্মবিশ্বাস না অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কথাকে আমরা প্র্যাকটিক্যালি দিকে নিয়ে আসি। অন্ধবিশ্বাস মানে কি? যেটা আসলে হয়নি সেটা মনে হচ্ছে হবে। হুম হুম, অন্ধবিশ্বাসকে যদি আমরা প্র্যাকটিক্যাল দিকে নিয়ে আসি, তাহলে যেটা হয়নি সেটা মনে করছে হবে। অন্ধবিশ্বাস কথাটাকে যদি আমরা আর একটুখানি ভাঙি, তাহলে হচ্ছে কি, আত্মবিশ্বাস মানে তো কনফিডেন্স বলা যাচ্ছে। হুম, আত্মবিশ্বাস মানে হচ্ছে কনফিডেন্স। আর অন্ধবিশ্বাস বলবো না, এটাকে বলবো উইকনেস। উইকনেস, ঠিক আছে? তাহলে রবি যদি এখন ধরো সপ্তমে আছে, তাহলে হ্যাঁ। সপ্তমে থাকলে পরে কি হবে? রবির এটা ফেভারেবল জায়গা নয়, না, না। তাই না? তাহলে রবির হুম, মধ্যে কি আসবে? এখানকার রবির মধ্যে উইকনেস আসবে। রবির মধ্যে উইকনেস আসবে। তাহলে উইকনেস কোথায় কাছে হয়? মানে কথাটা কার সঙ্গে কানেক্টেড? শরীরের সঙ্গে। হ্যাঁ। শরীর আমাদের উইকনেস হতে পারে। হুম চিন্তা ভাবনা, রবি চিন্তা ভাবনাকে নির্দেশ করে, তাহলে চিন্তা ভাবনা উইকনেস হতে পারে। তাহলে হুম সপ্তমে রবি আছে মানে কি? আমার স্ত্রীর ঘরে রবি। তাহলে আমার স্ত্রীর মধ্যে শারীরিক অক্ষমতা আসতে পারে, বা আমার স্ত্রীর চিন্তা ভাবনার মধ্যে অক্ষমতা আসতে পারে। হলো? হুম 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 হ্যাঁ, এইভাবে হুম প্রেডিকশন হচ্ছে কিন্তু। রবি পঞ্চম স্থানে মধ্যম আঁকা। মধ্যম হুম মানে ভালো না খারাপ? মধ্যম। তাহলে ভালো হলে পারে রবি কি দেয়? আত্মবিশ্বাস। পঞ্চম বিশ্বাস। মানে কি? পঞ্চম মানে হচ্ছে বুদ্ধির ঘর। পঞ্চম মানে হচ্ছে এডুকেশনের ঘর। তাহলে হুম এডুকেশনের জায়গায় যদি রবি থাকে, তাহলে তার এডুকেশনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি পড়াশোনাটা করে কিছু করতে পারবো, আমি হুম পড়াশোনাটা করে কিছু না কিছু করবোই ঠিক, বা আমি হুম আমার বুদ্ধি খাটিয়ে ঠিক কিছু করে নেব। আসবে হুম অটোমেটিক্যালি। তাহলে এইটা কিন্তু তৈরি হচ্ছে। আবার এই ঘরটা কি? একটি ভালো ঘর একটি খারাপ ঘর রবির জন্য, মানে মধ্যম আকার। তাহলে হুম এত আত্মবিশ্বাস তৈরি করলো, কিন্তু ওই অনুপাতে সবসময় ফল হলো না। মানে আমি মনে হুম করলাম আমি কিছু করতে পারবো, কিন্তু করতে পারছে না কোনো কারণে। মধ্যম আকারে ফল দিচ্ছে, মানে দিল আবার দিল না। ঠিক আছে? হুম হুম আমি কিরকম মেলাচ্ছি ব্যাপারটাকে, দেখো। হুম হুম এইভাবে কিন্তু বিপরীতগুলোকে দেখতে হবে, আরো ভালো করে আমরা পরবর্তী সময় বুঝতে পারবো, কিন্তু এইভাবে দেখতে হবে। হুম লগ্নের মধ্যে রবি। লগ্ন হচ্ছে কি? লগ্নকে একটি সিংহাসন বলে মনে করবে। আচ্ছা। লগ্ন হুম কি? একটি সিংহাসন। সিংহাসন। হুম আর রবিকে রাজা। হ্যাঁ। রাজা এবার বসে গেছে সিংহাসনে। তাহলে এবার রাজার ফর্মা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, কেন হবে না? নেগেটিভ? রাজা ওই যদি যা কিছু সিংহাসনে বসে, ও তো অ্যাগ্রেসিভ হয়ে যাবে তো। অ্যাগ্রেসিভ কেন হবে? সর্বদা পীড়িত হলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। পীড়িত না হলে অ্যাগ্রেসিভ হবে না। এখন রাজা বসে গেছে সিংহাসনে। হুম সিংহাসনে যে রাজা বসে যাবে, অমনি রাজার পাওয়ার চালু হয়ে যাবে। হুম রাজার সঙ্গে পাড়ার মোড়ের মাথায় দেখা হয়েছে, রাজা মশাই ভালো করে কথা বলছে, কিন্তু রাজা যদি সিংহাসনে একবার বসে যায়, রাজার পাওয়ার বেড়ে যাবে। তখন লগ্নে হবে না? চলে এসছে। হ্যাঁ। লগ্নে চলে এসছে। হ্যাঁ, এইবার এই জন্য বলতে হবে রবি যদি লগ্নে থাকে তাহলে সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়। হুম হ্যাঁ, হ্যাঁ। যদি পীড়িত হয়ে থাকে তাহলে পীড়িত ভাবে পাওয়ারফুল হয়ে যায়। হুম যদি ভালো থাকে ভালোভাবে পাওয়ারফুল, যদি খারাপ থাকে হুম, খারাপ ভাবে পাওয়ারফুল। কিন্তু রবি যদি সপ্তমে মানে লগ্নে থাকে, তাহলে সিংহাসনের মধ্যে বসে রয়েছে, তাহলে তো সে তো হুম আরো পাওয়ারফুল হয়ে গেল। হ্যাঁ, আরো পাওয়ারফুল হয়ে গেল। এবার ওখানে বসে রবি কোথায় কোথায় দেখছে? সপ্তম ঘরকে দেখছে। হুম, হুম হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওখানে পাওয়ারফুল রবি যদি সপ্তম ঘরকে দেখে, তাহলে রবি কি বলবে? আমার বউকে তো আমি যেটা বলবো তার বাইরে চলে গেলেই আমি মারবো, মেরে দেবো। ভালো করে বোঝো। হুম হুম হয়েছে এই ঘটনা, আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম। ক্লায়েন্টের গল্প ছাড়ুন, খালি শিখে যান শিখে যান, এইরকম ভাবে ফল দেবে। তাহলে এইগুলো মেলাতে কত সহজ দেখুন। শুধু বুঝতে হবে জিনিসটা, যে আমি কি বুঝলাম আর কিভাবে এটা প্র্যাকটিক্যালে লাগালাম। রবিকে ভালো করে বুঝে
এবং এই হপ্তাহে আপনি রবিকে বিভিন্ন ভাবের মধ্যে বসিয়ে নিজে নিজে একটা প্রেডিকশন করার চেষ্টা করুন। বই পড়লে আর ইউটিউব দেখলে কিন্তু মাথা বিগড়ে যাবে। হবে না স্যার ওখানে। শিখবেন যখন, আমি প্রথমে আপনারা যখন ক্লাসে এসেছিলেন তখন বলেছিলাম যে আপনি হ্যাঁ যদি শিখতে চান তাহলে বই পড়া আর ইউটিউব দেখা ছাড়ুন, কারণ এটা একটা অন্য জগৎ, ওরা অন্যভাবে বলছে। আমরা ইউটিউবের মধ্যে আমরাও তো ভিডিও করি, অন্যরকম ভাবে বলি, কিন্তু প্র্যাকটিক্যাল অন্যরকম। আপনি রবিকে বুঝে বিভিন্ন ভাবের মধ্যে রবিকে বসিয়ে আপনি সাধারণ একটা প্রেডিকশন করার চেষ্টা করুন, ভুল হলে ভুল, কিন্তু চেষ্টা করুন। এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম। কারণ যেই মানুষ চেষ্টা করে তার যদি ভুলও হয় তারপরেও তার ঠিক হয়ে যাবার সম্ভাবনা থাকে। আর যেই মানুষ চেষ্টাই করে না তার তো কোনো কিছু নেই। বোঝা গেল? হুম। তো যাই হোক, আজকে ক্লাস শেষ করছি এখানেই। ঠিক আছে। 2 ঘন্টা ধরে রবিকে নিয়ে বোঝালাম। হ্যাঁ স্যার নমস্কার, ভালো আছেন? আর তোমার থেকে তো আমি শিখছি। লজ্জা দিচ্ছেন কেন স্যার? লজ্জা তো আমাকে দিচ্ছে তুমি। মেলায় ঘুরছো ক্লাস ছেড়ে? মেলায় ঘুরছি? হ্যাঁ? না না। এই তো স্টার স্টার রিপোর্টার, এই যে। ও, এই রিপোর্ট দিচ্ছে? এ কোথায় দেখলো আমাদের? কোথায় দেখলে? এখান থেকে দেখলে হয়তো। যাই হোক, শেষ করছি। ওকে স্যার, ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার।